অনেক আমরা চলে যাব আমাদের প্রথম অতিথি। এখন আমি একটি ঘটনা আপনাদের সামনে পেশ করতে চাই, ওই জায়গা কেন্দ্রিকই ঘটনাটি আমি তখনও সংগ্রহ করতে পারি নাই, অনেক পরে ঘটনাটি আমি পেয়েছি। ঘটনাটি যার সাথে ঘটেছিল তার নাম হচ্ছে মোহাম্মদ মাসুম। উনি পেশায় একজন মোটর বাইক চালক। আপনারা জানেন যে সুনামগঞ্জে অনেক দুর্গম জায়গা রয়েছে, হাওর কেন্দ্রিক পুরো সুনামগঞ্জ হওয়ার কারণে এবং সেখানে অনেক রাস্তাঘাট না থাকার কারণে মোটরসাইকেলই একমাত্র ভরসা, মোটরসাইকেলই মানুষজন আসা যাওয়া করে। তো সুনামগঞ্জের এমনই একজন মোটর বাইক চালক, নাম হচ্ছে মোহাম্মদ মাসুম। ওনার বাসা তাহিরপুরেই। ওনার বর্তমান বয়স 50। ঘটনাটি যখন ঘটেছিল সেই সময়টি ছিল 1998 সাল। সময়টি ছিল শীতকাল, ঠিক যেমন এখন শীতকাল চলছে তেমন। উনি যখন ছোটখাটো ব্যবসা করতেন, আর ব্যবসায়িক প্রয়োজনে ওনার বেশ কিছু দেনাদার সৃষ্টি হতো, আবার ওনার কাছেও কেউ কেউ টাকা পেতেন। তো মাঝে মাঝে যে কাজটি করতেন, ওই দেনাদারদের কাছ থেকে টাকা আদায়ের জন্য তারা যখন যে ডেটগুলো দিতেন, তখন ওই ডেটগুলোতে উনি ওই দেনাদারদের কাছ থেকে টাকা আদায়ের জন্য যেতেন। ব্যবসায়িক কারণে অনেক সময় পণ্য বেচা কেনা হয়, যার ফলে একটু দেনাদার সৃষ্টি হয় আর কি, দেনা পাওনা সৃষ্টি হয়। তো টাকা আদায়ের জন্য উনি যেতেন। তো এমনই 1998 সালের এমনই এক শীতকালে এক রাতে উনি একটি জায়গায় যান। সেই জায়গাটার নাম হচ্ছে নতুন বাজার। আপনারা যারা নীলাদ্রি গিয়েছেন তারা নতুন বাজার পার হয়ে নীলাদ্রি গিয়েছেন। তো যাই হোক, নতুন বাজার উনি যখন যান, ওখানে একজন দেনাদারের সন্ধানে তিনি গেলেও, যেহেতু তখন 1998 সালে এরকম ফোন ছিল না, আর ওই সমস্ত এলাকাগুলোতে তো এখনো নেটওয়ার্ক অতটা ভালো নয়। তো যাই হোক, তখন উনি ওই দেনাদারকে বাসায় পান নাই। কারণ হচ্ছে তিনি তখনও উনি কাজ সেরে বাড়িতে আসেন নাই, কারণ কখন আসবেন তা তো বলতে পারে না, এদিকে রাত হয়ে যাচ্ছে। এই জন্য চিন্তা করলেন ঠিক আছে চলে যাই, আরো কয়েকজনের সাথে দেখা করার দরকার, তো তাদের সাথে গিয়ে দেখা করি। এই চিন্তা করে নতুন বাজার থেকে উনি শিববাড়ির দিকে আসতে থাকেন। শিববাড়ির দিকে যখন আসতে থাকেন এবং আস্তে আস্তে যখন শিববাড়ির ওই বিশেষ স্থানটির কাছে চলে আসেন, হঠাৎ উনি দেখেন শ্মশানে একটি মৃতদেহ দাহ করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। আবার একই সময়ে গোরস্থানে বা মুসলিম কবরস্থানে একটি লাশকে জানাজা দেওয়ার প্রস্তুতি চলছে, যে ওইখানেই গোরস্থানে জানাজা দিয়ে সেখানে দাফন করা হবে। শ্মশানে 20-25 জন লোক, আবার পাশে মুসলিম কবরস্থানেও একই রকম ভাবে 15-20 জন মানুষ সেখানে রয়েছে। তো উনি চিন্তা করলেন যে এত রাত, তো রাত কিন্তু তখন প্রায় 11টা বাজে, আর হাওর অঞ্চলে কিন্তু রাত 11টা মানে অনেক রাত। তো উনি চিন্তা করলেন যে এই এলাকায় তো অনেককেই তো আমি চিনি, দেখি কে মারা গেছে। তো উনি গিয়ে দেখেন যে প্রথমে যান উনি মুসলিম কবরস্থানের ওইখানে, গিয়ে দেখেন যে সবাই জানাজায় দাঁড়িয়ে গেছে। তো উনিও জানাজায় দাঁড়িয়ে যান। উনি জানাজা পড়ার পর, সাধারণত আমরা দেখি যে জানাজা পড়ার পরে লাশের মুখটা খুলে দেওয়া হয়, শেষ মানে সবাই যেন শেষ দেখা দেখতে পারে। তো উনিও লাশের শেষ দেখা দেখার জন্য এগিয়ে যান। তো উনি লাশটি দেখেন, লাশটি দেখে উনি চিনতে পারেন না। তো যেহেতু উনি চিনতে পারেন না, এই জন্য উনি আসলে কাউকে আর প্রশ্নও করেন না যে আসলে এটা কার লাশ বা কিভাবে মারা গিয়েছে, এটা আর কাউকে উনি প্রশ্ন করেন না। তো উনি এবার চিন্তা করে দেখি শ্মশানের ওখানে যাই, শ্মশানের ওখানে যাকে দাহ করা হবে তাকে আমি চিনি কিনা। অত্র অঞ্চলে বেশ অনেক হিন্দু ভাইদের সাথে তো তার পরিচয় আছে। এই চিন্তা করে উনি শ্মশানের, যেহেতু একদম পাশাপাশি লাগোয়া, উনি সেখানে যান। গিয়ে দেখেন যে চিতার উপরে একটি লাশ শোয়ানো আছে, কিন্তু লাশটি দেখে উনি চমকে ওঠেন যে কি ব্যাপার, এই লাশটিকে যেন আমি কোথাও দেখেছি, আর একটু ভালো করে দেখি তো। এই চিন্তা করে উনি আরেকটু কাছে এগিয়ে যান। মনে হচ্ছে যে একটু আগেই এই লোকটিকে কোথাও যেন দেখেছি। ওনার হঠাৎ মনে পড়ে যায় যে আচ্ছা, একটু আগে যা জানাজা পড়লাম
তার লাশের চেহারার সাথে এর চেহারা তো অনেক মিল। শুধু মিল নয়, মনে হচ্ছে হুবহু একই মানুষ। ওনার মনের মধ্যে খটকা লাগে। উনি আরো নিশ্চিত হওয়ার জন্য দৌড়ে ওই মুসলিম কবরস্থানে চলে যান। তখনও লাশ দাফন করা হয়নি, তখনও লাশের মুখ খোলা ছিল। যেহেতু মাত্র অল্প সময়ের ব্যবধান, উনি গিয়ে দেখেন যে একটু আগে শ্মশানে যেই ডেড বডিটা উনি দেখে এসেছেন, এখানে কিন্তু ওই একই লোকের ডেড বডি। উনি কিছু বুঝতে পারছিলেন না যে কি হচ্ছে। একই লোকের ডেড বডি মুসলিম কবরস্থানে এবং পাশে শ্মশানে কিভাবে আসতে পারে। উনি দরদর করে ঘেমে যাচ্ছিলেন শীতের রাত্রেও। কাউকে যে কোনো কিছু প্রশ্ন করবেন এই সাহস পাচ্ছিলেন না, কারণ এই এমনিতে যেহেতু মানুষ মারা গেছে, এই উদ্ভট প্রশ্ন যদি কাউকে করা হয় তাহলে মানুষ তার প্রতি বিরক্ত হতে পারে, পাগল মনে করতে পারে। এই জন্য উনি কাউকে লজ্জায় এটা বলতেও পারছিলেন না, কিন্তু উনি মারাত্মক ভয় পাচ্ছেন যে একই লোকের দেহ দুই জায়গায় কিভাবে আসলো। উনি চিন্তা করলেন হয়তোবা তার দৃষ্টি ভ্রম হতে পারে। সেখানে মানে যতটুকু আলো ছিল হারিকেনের আলোতে উনি কতটুকুই বা দেখেছেন। উনি আবার ওই শ্মশানের কাছে চলে যান। তখনও চিতায় আগুন দেয়া হয়নি, কিন্তু চিতায় আগুন দেয়া হবে ভাব। উনি ওই লাশের কাছাকাছি গিয়ে নিশ্চিত হন যে এই দুই লাশের চেহারার কোনো অভেদ নেই, একই লাশ দুই জায়গায়। উনি আরো একটা ভয়ানক ব্যাপার লক্ষ্য করেন যে এই লাশকে দাহ করার জন্য যারা উপস্থিত আছেন তাদের শরীরটা না অস্বাভাবিক রকমের চিকন। মানে স্বাভাবিক মানুষ যে চিকন হতেই পারে, মানে অনেক রোগা মানুষ হতে পারে, কিন্তু এখানে যে 20-25 জন আছে তারা প্রায় সবাই চিকন, তারা অস্বাভাবিক রকমের চিকন। এটা দেখে উনি খুবই ভয় পান। ওনার কাছে মনে হয় যে উনি যা দেখছেন এটা আসলে ভয়ঙ্কর কিছু এবং অবশ্যই প্যারানরমাল কোনো বিষয়। ওনারা সেন্স ধরে রাখতে পারেননি, উনি সেন্স হারিয়ে ফেলেন। ওনার যখন সেন্স ফেরে, কতক্ষণ যে উনি সেন্সলেস ছিলেন উনি বলতে পারেন না। যখন ওনার জ্ঞান আসে তখন দেখেন যে এই যে লম্বা লিকলিকে মানুষগুলো, হাড় জিরজিরে মানুষগুলো, তারা লাইন ধরে হেঁটে শিববাড়ির পাশে যে গর্তটা রয়েছে, যেখানে আমরা আপনাদেরকে ভিডিওটা দেখিয়েছিলাম, ওই গর্তের ওখানে সারা বছরই প্রায় পানি থাকে, ওই গর্তের দিকে চলে যাচ্ছে এবং আস্তে আস্তে সবাই পানির মধ্যে নেমে যাচ্ছে এবং পানির মধ্যে নামতে নামতে সবাই হারিয়ে যায়। নিজের চোখে যখন এই ভয়ানক দৃশ্য দেখতে পান তখন ওনার আসলে তেমন কিছুই করার ছিল না, শুধু জোরে চিৎকার দেয়া ছাড়া। কারণ আশেপাশে তখন উনি কাউকে পাচ্ছিলেন না, বা যে ঘরবাড়িগুলো ছিল, এখন যে ঘরবাড়িগুলো হয়েছে তখন সেগুলো ছিল না, অনেক দূরে দূরে ঘরবাড়ি ছিল। উনি প্রচন্ড জোরে চিৎকার করেন, কিন্তু ওনার চিৎকার আর প্রতিধ্বনি হয়েও ফেরত আসে না। উনি বুঝতে পারলেন যে এখানে উনি আর বেশিক্ষণ অবস্থান করাটা ওনার জন্য ঠিক হবে না। ওনার বাইসাইকেল ছিল, বাইসাইকেল নিয়ে উনি আসা যাওয়া করতেন। উনি দ্রুত বাইসাইকেলটা নিয়ে উনি তাহিরপুরের উদ্দেশ্যে রওনা দেন। রাত যে কয়টা বাজে উনি বলতে পারেন না, কারণ তখন তার কাছে তো মোবাইল ছিল না আর ওনার কাছে ঘড়িও ছিল না। আর ওনার যে বেশি রাত হবে এতটা উনি বুঝতে পারেননি। ওনার কাছে টর্চ লাইট ছিল, কিন্তু এই বিপর্যয়ের কারণে টর্চ লাইটটা আসলে কোথায় পড়ে গেছে
এটা উনি আর খোঁজার সময় পান নাই। টর্চ লাইট ছাড়াই দ্রুত বাইসাইকেল নিয়ে চাঁদের আলোতে রওনা দেন। উনি যখন চাঁদের আলোতে রওনা দিচ্ছেন এবং জোরে জোরে দোয়া কালাম পড়ছেন, একটা পর্যায়ে মনে হলো যে উনি স্বাভাবিক একটা জায়গায় চলে এসেছেন, আর কোনো সমস্যা হবে না। হঠাৎ ওনার সামনে একজন মানুষকে দেখতে পান। ওই মানুষটি তাকে বলে ওঠে, এই কে? তখন মাসুম ভাইয়ের কাছে কণ্ঠটা খুব পরিচিত মনে হয়, বলে আমি মাসুম। তখন লোকটি বলে, ও তুমি মাসুম, তোমার না আমার বাসায় যাওয়ার কথা ছিল, তুমি গেছিলা? তখন মাসুম ভাই চিনতে পারে যে হো, ইনি তো সেই ব্যক্তি, নতুন বাজারের কাছে তার বাসা, তার বাসায় তো গিয়ে তাকে আমি পাইনি। তখন বলে যে হ্যাঁ, আমি তো আপনার বাসায় গিয়েছিলাম, কিন্তু আপনাকে তো আমি বাসায় পাইনি। বলে তাহলে এদিক থেকে কোত্থেকে আসছো? তখন উনি বলেন যে ওইখানে আমার পরিচিত কয়েকজন দেনাদার ছিল, তাদের সাথে একটু দেখা করতে গিয়েছিলাম, তো ফেরার পথে একটা ভয়ঙ্কর ঘটনার মুখোমুখি হই। তখন মাসুম ভাই ওনার ওই দেনাদারের কাছে সব যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো খুলে বলেন। তখন উনি শুনে বলেন যে ওই জায়গায় তো আসলে অনেকেই ভয় টয় পায় রাতের বেলা, তো তোমার আসলে ওই জায়গায় ওই দৃশ্যগুলো দেখে কাছে যাওয়া উচিত হয় নাই। তারপরও যেহেতু ঘটনা ঘটে গেছে, আল্লাহ তোমাকে বাঁচিয়ে দিয়েছে, তো চলো তোমাকে আমি এগিয়ে দিয়ে আসি, একা একা যাওয়ার দরকার নাই, তোমার হাতে টর্চ লাইটও নাই, চলো তোমাকে আমি এগিয়ে দিয়ে আসি। এই বলে দুইজন হাঁটতে থাকেন। হাঁটতে হাঁটতে হঠাৎ করে বিভিন্ন বিষয়ে কথা বলছেন, তাদের ব্যবসায়িক আলোচনা করছেন যে এখন ধানের দাম বেড়ে গেছে, তারপরে আরো বিভিন্ন বিষয়গুলো নিয়ে, যে এখন যে মূলধন আছে সেই মূলধন দিয়ে আসলে আরো অনেক দ্রব্য কিনে ব্যবসা করতে পারছেন না, বিভিন্ন সমস্যাগুলো নিয়ে আলোচনা করছেন। হঠাৎ এক পর্যায়ে মাসুম ভাইয়ের সেই দেনাদার বলে ওঠে, আচ্ছা মাসুম, তুমি কি ধরনের মাংস খেতে পছন্দ করো? তখন মাসুম ভাই উনি খুব বিষয়টা স্বাভাবিকভাবে নিয়েছেন, বলে যে আমি মুরগির মাংস খেতে পছন্দ করি। মাসুম ভাই আসলে বুঝতে পারছে না যে হঠাৎ করে কেন এই মাংসের প্রসঙ্গ উঠলো। হয়তো বা তারপরে মাসুম ভাই যেটা বলছেন যে উনি চিন্তা করেছেন যে ওনার বাড়িতে যদি হয়তোবা দাওয়াত দেবেন, এই জন্য হয়তোবা আমি কি পছন্দ করি এই জিনিসগুলো জিজ্ঞাসা করছেন তিনি। তো কথা প্রসঙ্গে মাসুম ভাইও ওই ব্যক্তিকে জিজ্ঞেস করেন, ভাই আপনি কিসের মাংস পছন্দ করেন খেতে? তখন উনি বলেন, পোড়া মাংস আমার খুব ভালো লাগে। এখন মাসুম ভাই চিন্তা করেছেন হয়তোবা কাবাব জাতীয় কিছু উনি খেতে পছন্দ করেন। তখন উনি বলেন যে আচ্ছা, পোড়া মাংস, তাহলে তো কাবাব হবে, তাহলে কিসের কাবাব পছন্দ করেন? বলে না, কাবাব না, পোড়া মাংস আমার পছন্দ। তখন মাসুম ভাই হেসে দিয়ে বলেন, পোড়া মাংস আবার কেউ খায় নাকি? তখন উনি বলেন, হ্যাঁ আমি খাই, আমার কাছে খুব ভালো লাগে। তখন মাসুম ভাই জিজ্ঞেস, আচ্ছা ঠিক আছে, কিসের পোড়া মাংস খেতে আপনার ভালো লাগে? তখন ওই লোকটি বলে ওঠে, মানুষের পোড়া মাংস খেতে আমার খুব ভালো লাগে। যখনই এই কথাটি বলে তখন মাসুম ভাই চমকে ওঠে, কি ব্যাপার, এটা কেমন কথা? রাত্রে যেহেতু পাশাপাশি হেঁটে আসছিল, ওনার চেহারার দিকে কিন্তু অত বেশি খেয়াল করেননি। উনি প্রথমে 1-2 বার খেয়াল করেছেন, কিন্তু এই কথাটা শোনার সাথে সাথে মাসুম ভাই ওনার দিকে তাকিয়ে ভয়ঙ্কর রকমের চমকে ওঠেন। তিনি দেখেন আকৃতি তার মানুষের মতোই উচ্চতায়, কিন্তু মাথাটি অস্বাভাবিক রকমের বড়, চোখ দুটি অস্বাভাবিক রকমের বড়, এবং দাঁতগুলো লম্বা এবং সুচালো দাঁত, চোখা দাঁত। এই দৃশ্য দেখে উনি আর সেন্স রাখতে পারেননি, উনি চিৎকার দিয়ে ওখানে অজ্ঞান হয়ে পড়ে যান।
সকালবেলা হাওরের কৃষকরা যখন খেতে যাচ্ছিল, তখন খেতে চাষ করতে যাওয়ার পূর্বে মাসুম ভাইকে অজ্ঞান অবস্থায় তারা পান। সারা রাত শীতে উনি জমে গিয়েছিলেন এবং ওনার প্রাণ ওষ্ঠাগত হয়ে গিয়েছিল, কারণ প্রচণ্ড ঠান্ডায় ওনার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। তখন কৃষকরা দ্রুত ধরে আশেপাশে থেকে খড়কুটো জোগাড় করে সেখানে আগুন ধরিয়ে তার শরীরকে উষ্ণ করে তার সেন্স ফেরানোর পর সেখানকার কয়েকজন ওনাকে চিনতেন মাসুম ভাইকে, তখন জিজ্ঞেস করেন কি হয়েছে, তাদেরকে সব ঘটনা খুলে বলেন এবং তারা বলেন যে আসলে রাত্রের বেলা এখানে একা একা আসতে গেলে এই রাস্তায় একটা খারাপ জিন রয়েছে, মাঝে মাঝে সে মানুষকে এইভাবে ডিস্টার্ব করে, তো তুমি একা একা আসছিলা, এই জন্য তোমাকে পেয়ে গেছে। তো মাসুম ভাই উনি একই রাত্রে দুটি ভয়ানক ঘটনার মুখোমুখি হওয়ার কারণে উনি মানসিকভাবে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন। অনেকদিন বিশ্রাম এবং ঝাড়ফুঁকের ফলে আল্লাহর রহমতে উনি আস্তে আস্তে সুস্থ হয়ে যান। এখনো উনি এখন যেটা করেন সেটা আমি প্রথমেই বলেছি, উনি মোটর বাইক চালান। এখন আপনাদেরকে এমন একটি গল্প শোনাতে যাচ্ছি লিসেনার্স, যে গল্পটি আবলু। উনি বয়স্ক মানুষ হওয়ায় চাচা বলেই সম্বোধন করেন তাকে। আর এই লাবলু চাচার বাড়ি হচ্ছে চুয়াডাঙ্গা জেলা সদরেই। এই লাবলু চাচার শ্বশুর বাড়ি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার স্বরূপপুর ইউনিয়নের কুশাডাঙ্গা গ্রামে। এই ঘটনাটি লাবলু চাচা তার দাদা শ্বশুরের কাছ থেকে শুনেছেন। ঘটনাটি যার সাথে ঘটেছিল তার নাম ছিল দিলু মিয়া। এই দিলু মিয়ার পরিবার খুবই গরিব। ঘটনাটি অনেক আগের। লাবলু চাচা তার দাদা শ্বশুরের কাছ থেকে শুনেছেন এই ঘটনাটি। আর ঘটনাটি ঝিনাইদহ জেলার, এই ঘটনাটি তো শুরুতেই বলেছি যে ঝিনাইদহ জেলার। আর ঘটনা যখন ঘটে তখন এই দিলু মিয়ার বয়স ছিল 35 থেকে 37 বছরের মতো আর কি। আর সময়টা ছিল মহান মুক্তিযুদ্ধের আগের। লাবলু চাচার দাদা শ্বশুর উনি সালটি ঠিকভাবে বলতে পারেনি, তবে তিনি বলেছেন যুদ্ধের 5 থেকে 7 বছর আগে হতে পারে ঘটনাটি। উনি আনুমানিকভাবে বলেছেন। তো এবার মূল ঘটনায় আসি। এই দিলু মিয়া একজন কৃষক ছিলেন আর পাশাপাশি বাড়িতে 2-1টা গরু পালতেন। দিলু মিয়ার বাড়ির পেছনে একটা নদী ছিল। এই নদী যেটা ভারত থেকে বাংলাদেশের সীমানায় প্রবেশ করেছে। এই নদীর পানি দিলু মিয়ার পরিবার ব্যবহার করত, নিজেরা গোসল করত, গরুকেও এই পানিতে গোসল করাতো এবং গ্রামের অনেকেই এই নদীতে তারা নিজেদের প্রয়োজনীয় কাজ সমাপ্ত করত। তো ঘটনাটি ঘটেছিল রোজার ঈদের ঠিক আগের রাতে, মানে চাঁদ রাতে। দিলু মিয়ার 2টা গরু ছিল। বেশ কিছুদিন ধরে গরুটি পেলে পুষে বড় করছিলেন। তো এর মধ্যে একটি গরু বেশ মোটা তাজা ছিল। দিলু মিয়ার পরিকল্পনা ছিল ঈদের আগের রাতে, মানে চাঁদ রাতে গরুটি জবাই করবেন। ওই গ্রামে একটা নিয়ম ছিল, সেটা হলো যে ঈদের দিন তো আসলে মানুষজন মাংস কিনতে যাওয়া, বিভিন্ন ঝামেলা। এই জন্য কি হতো, রাতের বেলা গরু ছাগল এগুলো জবাই করত এবং রাতের বেলায় বেচা কেনা হতো। এটা ছিল ওই গ্রামের একটা নিয়ম আর কি। ওইভাবে মানুষজন বেচা কেনা করতো, নিজেরাই কিনতো, বাইরের লোকজন যে আসতো তা না, ওই গ্রামের লোকজনই কিনতো আর কি। আর পরে ওই রাতের বেলায় মাংস প্রসেস করে রাখতো অথবা রান্না করে রাখতো, পরের দিন খেত ঈদের দিন আর কি। এরকমটা ছিল আর কি। তো উনি কিন্তু কোনো পেশাদার কসাই ছিলেন না। তো উনি ওই চাঁদ রাতে গরুটা জবাই করবেন এরকম একটা পরিকল্পনা ছিল। তবে উনি কসাইয়ের কাজ টুকটাক পারতেন। আর ওই সময় যেহেতু গ্রামের পরিবেশ পরিস্থিতি আপনারা বুঝতেই পারছেন যে স্বাধীনতার 5-7 বছর আগের একটা সময় কেমন ছিল সেই পরিবেশটা। মানুষজনও খুব কম ছিল, অনেক দূরে দূরে বাড়ি ছিল। তো যাই হোক, সেদিন সন্ধ্যা ঈদের চাঁদ দেখা যায়। আর উনি গরু নিয়ে বাড়ি থেকে একটু দূরেই 4 রাস্তার একটা মোড় ছিল,
সেখানে তিনি ওই গরুটা নিয়ে যান আর ইমাম সাহেবের জন্য অপেক্ষা করতে থাকেন। আর ইমাম সাহেব আসতে আসতে রাত প্রায় 8টা বেজে যায়, কারণ ওই গ্রামে তো আরও কিছু গরু ছাগল জবাই করতে হবে। তো উনি ওই জবাই করে ওই পর্যন্ত আসতে দেরি হয়ে যায় আর কি, কারণ ওনাকে আগে বলে রাখা ছিল। আর তখন তো মোবাইল ফোন ছিল না যে উনি কোথায় আছে সেটা জানবে এবং তাড়াতাড়ি আসতে বলবে, এজন্য অপেক্ষা করছিল। আর ইমাম সাহেব মোটামুটি কাছাকাছি এসেছেন। ওই গরুটা ধরেছিল ওনার এক বন্ধু, দিলু মিয়া গরুটা ধরেছিল না আর কি, গরুর দড়ি ধরেছিল না। তো হঠাৎ করে কি হয়, ওই গরুটা তার বন্ধুর হাত থেকে ছুটে ওই নদীর দিকে চলে যায়। নদীর পাড় দিয়ে, নদীর যে শাখাটা মানে ভারত থেকে বাংলাদেশে এসেছে, তো ওই দিকে চলে যায়। ওই নদীর তীরে ছিল একটি পরিত্যক্ত শ্মশান, আর তার পাশেই ছিল একটি পরিত্যক্ত কুয়া, যেটা 1947 সালের দেশভাগের পর আর ব্যবহার করা হয়নি। ওই জায়গাটা খুব নির্জন, মানুষজন যায় না, ঝোপ জঙ্গল হয়ে গেছে আর কি। টোটালি ওই জায়গাটা আসলে অ্যাবান্ডন্ড মানে পরিত্যক্ত অবস্থায় আছে আর কি। তো এরপর আবার জঙ্গল আছে, তারপরে আবার ভারত বাংলাদেশের বর্ডার রয়েছে, মাঠ রয়েছে, এর অনেক পরে ভারতের গ্রাম রয়েছে। তখন তো এরকম মানে বর্ডারে ফেন্সিং করা ছিল না, মানে কাঁটাতারের বেড়া ছিল না, মানুষ পায়ে হেঁটে চলে যেতে পারতো। মানে ওই দিলু মিয়ার গরু যেই দিকে গেছে সেই দিকের আর একটা গ্রামের দূরত্ব অনেক বেশি ছিল। এক কথায় গরু যেদিকে গেছে ওই দিকে বাংলাদেশের আর কোনো গ্রাম নেই, বর্ডার তার অনেক পরে ভারতের একটা গ্রাম। আর শ্মশানের পাশ দিয়ে যে নদী গেছে, এই নদীর একটি পাশ এই দিলু মিয়ার বাড়ির পাশ দিয়ে গেছে। কিন্তু এখন দিলু মিয়া তার বন্ধু এই গরুর পিছু পিছু যায়, কিন্তু গরু তো আর কোনো ঝোপ জঙ্গল এগুলো বোঝে না, সে সোজা দিয়েছে দৌড়। সে জঙ্গল ঝোপঝাড় ভাঙতে ভাঙতে সামনের দিকে চলে যায়। আর দিলু মিয়া আর তার বন্ধু তারা ওই ঝোপ জঙ্গল ধরে না গিয়ে তারা রাস্তা ধরে গরু টার্গেট করে এগিয়ে যেতে থাকে। এক সময় এই দিলু মিয়া আর তার বন্ধু গরু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এভাবে প্রায় 1 ঘন্টা খোঁজার পর তারা দুইজন দেখে এই গরুটি একটি শিশু গাছের নিচে দাঁড়িয়ে রয়েছে। শিশু গাছ তো অনেকেই চিনে থাকবেন। তো ওই গরুটি দাঁড়িয়ে আছে এবং কিছু একটা খাচ্ছে। তখন দিলু মিয়া আর তার বন্ধু গরুটি দেখে কিছুটা স্বস্তি পায় যে না, গরুটা অন্তত পাওয়া গেল। এখন গরুটা যে ধরবে সেটা তো পরের ব্যাপার। এখন কথা হলো, এই শিশু গাছের কাছে যেতে হলে বেশ কিছু ঝোপঝাড় পার হয়ে তারপর ওই শিশু গাছের কাছে যেতে হবে। কিন্তু ওই গরুটি এক মনে নিচের দিকে তাকে কিছু খেয়ে যাচ্ছে। দিলু মিয়া আর তার বন্ধু কি করে, একটা মোটা ডাল হাতে নেয়, মানে তার হাতে একটা ডাল, তার বন্ধুর হাতে একটা ডাল আর কি। এই ডাল সামনে নিয়ে যে ঝোপঝাড় রয়েছে ওই ঝোপঝাড়ের দিকে আগাতে থাকে, ডালটা সামনে দিয়ে হালকা বাড়ি দিতে থাকে যাতে ওর ভিতরে কোনো সাপ পোকা থাকলে সেগুলো সরে যায়, তা পোকামাকড় গুলোকে সরিয়ে দেয়া যায়। আর তখন কি হয়, এই ডাল দিয়ে ঝোপের মধ্যে আঘাত করলে তো একটা শব্দ হয়। এই শব্দ হওয়ার পরেই এই গরুটা দিলু মিয়ার দিকে তাকিয়েছে। আর সেই সময় ঘটে এক অদ্ভুত ঘটনা। কথিত আছে গল্পের গরু গাছে ওঠে, এবং সত্যি এই ঘটনাটি ঘটে। ওই গরু অন্য কোনো দিকে না দৌড়ে সোজা ওই শিশু গাছের উপরে ওঠা শুরু করে, এবং উঠতে উঠতে গরু একবারে গাছের শেষ মাথায় একটা চিকন ডালে উঠে গরু দাঁড়িয়ে খুব জোরে আওয়াজ করতে থাকে। এই চিৎকারটি ছিল খুবই ভয়ঙ্কর। বর্ষাকালে অনেকগুলো ব্যাঙ যেভাবে শব্দ করে ঠিক সেইভাবে। তো গরু কিন্তু স্বাভাবিকভাবে এরকম শব্দ করে না, আর গরুর তো খুর, সে গাছে উঠবে কিভাবে? কিন্তু সত্যি বানর যেভাবে গাছে ওঠে সেইভাবে গরু গাছে উঠে যায়। এই দৃশ্য দেখে দিলু মিয়া তার বন্ধু খুবই ভয় পেয়ে যায়। প্রথমত গরুর গাছে ওঠা, দ্বিতীয়ত গরু অদ্ভুত রকমের শব্দ করছে প্রচন্ড জোরে। তখন দিলু মিয়ার বন্ধু দিলু মিয়াকে নিষেধ করে যে খবরদার দিলু, গরুর কাছে যাস না। দুজনই বুঝে নেয় এটা কোনো স্বাভাবিক ঘটনা ঘটছে না। তখন দিলু মিয়াকে তার বন্ধু বলে তাড়াতাড়ি বাড়ি চল, এবং দ্রুত আমরা গিয়ে গ্রামের আরো কিছু মানুষজন নিয়ে এখানে আসি। তখন দিলু মিয়া তাদের সম্মতি দেয়। তখন তারা গ্রামে যায়, গিয়ে সবাইকে এই ঘটনা খুলে বলে। অনেকেই এই অদ্ভুত ঘটনার সাক্ষী হতে সাথে যেতে রাজি হয়, কেউ কেউ কৌতূহলবশত যায়। আর যেহেতু চাঁদ রাত ছিল,
মানে পরের দিন ঈদ, সে তো অনেক রাত পর্যন্ত কিন্তু মানুষ বাইরে থাকে। আর ঈদ উপলক্ষে গরু ছাগল জবাই হয়েছে, সেইগুলো কেনা বেচা চলছে। এটা কিন্তু রোজার ঈদ, কিন্তু কুরবানি ঈদ না। তো তাই রাত বেশি হলো, রাস্তাঘাটে মানুষজন ছিল। তো ওই সময় 25 থেকে 30 জন লোক এই দিলু মিয়া তার বন্ধুর সাথে নিয়ে রওনা দেন। একসময় তারা চলে আসেন সেই শিশু গাছের কাছে, কিন্তু তারা এখন আর সেই গরুটিকে সেই শিশু গাছে দেখতে পায় না। কিন্তু তারা সবাই একটি আজব জিনিস দেখে, সেটা হলো এই শিশু গাছের নিচে অসংখ্য মাছের কাটা পড়ে রয়েছে। কিছু মাছের মাথা, লেজ ভাঙা ভাঙা অবস্থায় রয়েছে, এবং সেই মাছগুলো দেখে প্রত্যেকের অভিমত ছিল এই মাছগুলো কিছুক্ষণ আগেই নদী বা পুকুর থেকে নিয়ে এসে মাত্রই খাওয়া হয়েছে। তখন সবাই মিলে গরু খুঁজতে শুরু করে। আশেপাশে ঝোপঝাড়, তারপরে এগুলো জায়গা কোনো কিছু বাকি রাখছিল, তন্ন তন্ন করে খুঁজছিল, কিন্তু কেউ গরুকে খুঁজে পায় না। তখন ওখানে যারা ছিল প্রত্যেকেই ধারণা করে ওই গরু কোনো অশুভ কিছুর খপ্পরে পড়েছে, তা না হলে গরু কেন গাছে উঠবে। তারপরও সবাই মিলে ভাগ হয়ে আশেপাশে অনেক খোঁজাখুঁজি করেও যখন গরু পায় না, তখন কিছু কিছু লোক বাড়ির উদ্দেশ্যে চলে আসে যে ধুর আর খুঁজে পাওয়া যাবে না। আর কিছু লোক থাকে, তারাও তাদের সাথে খুঁজতে থাকে। এভাবে রাত প্রায় 12টা পর্যন্ত সবাই মিলে গরু খুঁজে যখন গরু পায় না, তখন সবাই মিলে দিলু মিয়াকে বলে এই গরু এত রাত্রে আর খুঁজে পাওয়া যাবে না, সকালে আমরা আবার খুঁজে দেখব, চল বাড়ি যাই। তো এই কথা বলে অনেকেই বাড়ির দিকে যায়, আবার কিছু লোক আগেই চলে গিয়েছে, আর বাকি যারা ছিল তার প্রত্যেকেই তো চলে যেতে সম্মতি প্রকাশ করে। তখন দিলু মিয়া সবাইকে চলে যেতে বলে, এমনকি দিলু মিয়া এতক্ষণ সাথে থাকা তার বন্ধুকেও চলে যেতে বলে, কিন্তু সবাই দিলু মিয়াকে এই গভীর রাত্রে এই মাঠের মধ্যে একা রেখে আসবে না। তো সবার পীড়াপিড়িতে দিলু মিয়া বাড়ি ফিরতে রাজি হয়। সবাই মিলে মাঠ থেকে গ্রামে চলে আসে, আর যে যার মতো বাড়িতে চলে যায়। দিলু মিয়ার বন্ধু বাড়িতে চলে যায়, কিন্তু দিলু মিয়ার মন তো আর মানে না। এত বড় একটা গরু এতদিন ধরে পেলে পুষে বড় করেছে, আর সে তো এমনিতেই গরিব মানুষ। এখন এই গরু রেখে সে কিভাবে যাবে? তার মন তো মানে না। আর যার যখন কিছু হারায় তখন তার মনে হয় আরেকটু খুঁজলেই পাওয়া যাবে। তাই দিলু মিয়ারও মনে হচ্ছিল আরেকটু খুঁজলেই হয়তো বা গরুটা পেতাম। সবাই যখন গ্রামে এসে যার যার বাড়ি চলে গিয়েছিল, তখন দিলু মিয়া বাড়িতে গিয়ে একটা বড় দা হাতে নেয় এবং আবার বাড়ি থেকে বের হয় গরু খোঁজার উদ্দেশ্যে। বাড়িতে তার বউ, তার বড় মেয়ে এবং একটি ছোট ছেলে রয়েছে। তার ছোট ভাই ছিল আর মা বাবা ছিল। তারা প্রত্যেকে নিষেধ করেন দিলু মিয়াকে গরু খুঁজতে যেতে, কিন্তু দিলু মিয়া বলে আমি বেশি দূরে না, রাস্তার আশেপাশে গরু খুঁজে চলে আসব। পরিবারের অমতে সে বাড়ি থেকে বের হয়। আর যেহেতু ঈদের দিন পরের দিনই চাঁদ রাত, পরদিন সবাই খুব ভোরে ঘুম থেকে উঠে পড়বে। এদিকে ভোরবেলা দিলু মিয়ার বউ তার শ্বশুর শাশুড়ি মানে দিলু মিয়ার মা বাবাকে বলে রাতে তার ছেলেকে দেখেছে কিনা। যেহেতু দিলু মিয়া অনেক সময় বাড়ির বারান্দায় ঘুমাতো, এই জন্য দিলু মিয়ার বউ জিজ্ঞেস করে, কিন্তু দিলু মিয়ার মা বাবা বলে তার ছেলেকে নাকি তারা রাতে দেখেনি। তখন দিলু মিয়ার বউ বলে সে রাতে ঘরে ফিরে আসেনি। তারা ভাবে ছেলে হয়তো রাতে এসে বারান্দায় শুয়েছিল, ভোরের আলো ফোটার সাথে সাথে হয়তো গরু খুঁজতে গেছে। আর এই দিলু মিয়ার মা বাবা দুজনই বয়স্ক মানুষ ছিলেন। সকাল হয়ে গেছে, সবাই ঈদের নামাজ পড়তে যাচ্ছে, আর এদিকে দিলু মিয়া আসে না। দিলু মিয়া ঈদের নামাজের সময় সব সময় সে তার মা বাবাকে দেখতো, মা বাবাকে সালাম করতো, পরে তার বাবার সাথে ঈদের নামাজ পড়তে ঈদগাহের দিকে যেত। এখন দিলু মিয়া বাড়িতে নাই, তার মার মন খারাপ, বাবার মন খারাপ, তার ওয়াই বাচ্চা কাচ্চা সবাই চিন্তা করছে। তো এই চিন্তা আস্তে আস্তে বাড়তে থাকে। যাই হোক, ঈদের নামাজ সকালে পড়ে যে যার বাড়িতে যায়। তারপর দিলু মিয়ার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দিলু মিয়া রাতে বেরোনোর পর তার যে আর কোনো খোঁজ নেই, সে রাত্রে বাড়ি ফেরেনি, এই কথা সবাইকে বলে। আর তার যেই বন্ধু আগের রাতে দিলু মিয়ার সাথে খোঁজাখুঁজি করেছিল তাকেও বলে। তখন তার বন্ধু আরো কয়েকজনকে সাথে নিয়ে দিলু মিয়াকে খুঁজতে বের হয়। আবার ওইদিকে তার আত্মীয় স্বজন প্রতিবেশী সবাই মিলেই খুঁজতে বের হয়।
এখন আর গরু খোঁজার দিকে কারো মন নেই, এখন দিলু মিয়াকে খুঁজে পেতে হবে, এটাই আসল কথা। সবাই মিলে যে মাঠে গত রাত্রে গিয়েছিল, মানে যেখানে একটা শিশু গাছের কাছে দিলু মিয়ার গরুকে দেখা গিয়েছিল, সেখানে খুঁজতে দেয়, কিন্তু সেখানেও দিলু মিয়ার কোনো হদিস নাই। এভাবে সারাদিন খুঁজেও দিলু মিয়াকে কেউই পায় না। কেউ বলে অত রাত্রে একা একা তার বের হওয়া ঠিক হয়নি, কেউ বলে গত রাত্রে গরুটার আচরণ ছিল অস্বাভাবিক, দিলু মিয়ার সাথে কি অস্বাভাবিক কিছু ঘটেছে কিনা। আবার কেউ বলে হয়তো গরু খুঁজতে খুঁজতে সে অনেক দূরে চলে গেছে, ফিরে আসবে পরে। বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের মন্তব্য করতে থাকে, আর দিলু মিয়ার বাড়িতে দিকে কান্নার রোল পড়ে যায়। পরদিন গ্রামের মানুষ সবাই মিলে সিদ্ধান্ত নেয় আজকে আরো বেশি মানুষ দলে দলে ভাগ হয়ে চারদিকে খুঁজতে থাকবে কোথায় গেল দিলু মিয়া। ঈদের দিন দিলু মিয়া বাড়িতে ফেরেনি, তাহলে চিন্তা তো বাড়াই স্বাভাবিক। এজন্য ঈদের পরের দিন তাকে খোঁজার জন্য 8 থেকে 10 জন মানুষ দলে দলে ভাগ হয়ে দিলু মিয়ার খোঁজ করতে শুরু করে। এর মধ্যে একটি দল সেই শ্মশান ঘাটের কাছে যায়, সেই শ্মশান ঘাটের কথা আমরা শুরু থেকে বলেছিলাম, এবং সেখানে গিয়ে তারা দিলু মিয়ার গরুকে খুঁজে পায়। গরুটা ছিন্ন ভিন্ন অবস্থায় ছিল, গরুর মাথা পা সব আলাদা, এবং দিলু মিয়ার সাথে নিয়ে যাওয়া যে দাটা নিয়ে সে বের হয়েছিল সেই দা পড়ে থাকতে দেখে, এবং অনেকগুলো কুকুরের মতো প্রাণীর পায়ের ছাপ, আর হাতির পায়ের থেকেও, মানে পায়ের ছাপের থেকেও বিশাল কোনো একটা ছাপ, মনে হচ্ছে হাতির পা যত বড় এর থেকেও বড় কোনো পা যদি থাকে সেই পায়ের ছাপ সেখানে দেখতে পায়। কিন্তু দিলু মিয়ার কোনো হদিস পাওয়া যায় না, শুধু তার সেই দাটি পড়ে থাকতে দেখে সবাই। আশেপাশে তন্ন তন্ন করে খোঁজা হয়, কিন্তু দিলু মিয়াকে আর কোথাও পাওয়া যায় না। তখন সবাই বুঝতে পারে দিলু মিয়ার সাথে খারাপ কিছু ঘটেছে, আর তারা বাড়িতে ফেরত আসে সেই দাটা নিয়ে, এবং সবাইকে বলে যে গরুর ছিন্ন ভিন্ন দেহের কথা, আর সাথে থাকা যে দা পেয়েছে, আর তারা যা যা দেখেছে সবকিছু পরিবারের সদস্যদেরকে খুলে বলে। এভাবে আরো 3-4 দিন সবাই মিলে আশেপাশে দিলু মিয়াকে খুঁজতে থাকে, কিন্তু দিলু মিয়াকে আর কোথাও পাওয়া যায় না। সবাই ধরে নেয় দিলু মিয়ার সাথে সত্যি খারাপ কিছু হয়েছে, এবং দিলু মিয়া আর বেঁচে নেই। পরিবারের শোকের ছায়া নেমে আসে। তার বৃদ্ধ বাবা দিলু মিয়ার জন্য অনবরত কাঁদতে থাকে, তার মা কাঁদতে থাকে, তার সন্তান, তার স্ত্রী কাঁদতে থাকে। ছেলের চিন্তা করতে করতে বাবা অসুস্থ হয়ে পড়ে। এভাবে পার হয়ে যায় প্রায় 2.5 বছর। মানুষ দিলু মিয়াকে ভুলতেই বসেছিল। একদিন সকালে দিলু মিয়ার বাবা অসুস্থ ছিল যেহেতু, আর বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। গ্রামের সবাই দিলু মিয়ার বাড়িতে ভিড় করে, চারদিক থেকে আত্মীয়স্বজন যারা ছিল সবাই আসতে থাকে। এর মধ্যে ঘটে এক অদ্ভুত ঘটনা। দিলু মিয়ার বাড়ির পাশে যেই নদীটি ছিল, হঠাৎ করে সেই নদীর পানি মনে হচ্ছে একটা বিশেষ জায়গায় ঘূর্ণিপাক খাচ্ছে, এবং ঘূর্ণিপাক খাওয়ার ওই জায়গাটা দিলু মিয়ার ঠিক বাড়ির কাছে, কারণ দিলু মিয়ার বাড়ি থেকে ওই নদীর শাখাটা খুব বেশি দূরে ছিল না, একদম কাছাকাছি ছিল। তো ঘূর্ণিপাক হওয়ার একটা পর্যায়ে ঘূর্ণিপাক থেমে যায়, এবং নিচ থেকে হঠাৎ করে বুদবুদ উঠতে থাকে। অনেক সময় কোনো হাঁড়ি বা পাতিলে গরম পানি যখন ফুটতে থাকে তখন যেরকমটা হয় সেভাবে মনে হচ্ছে ওখানে পানি ফুটছে। একটা সময় সেই পানি ফোটাও বন্ধ হয়ে যায়, আর হঠাৎ করে একটা মাথার মতো কিছু একটা ভেসে ওঠে। এই দৃশ্য কিন্তু ওই নদীর ধারে থাকা কয়েকজন লোক দেখছিল কৌতূহল হয়ে, যে হঠাৎ করে এখানে পানির পাক কেন খাচ্ছে, আবার এরকমটা কেন হচ্ছে। এবং একটা মাথার মতো একটা ভেসে ওঠে, এবং ওই জিনিসটা আস্তে আস্তে মানুষের অবয়ব ধারণ করে এবং সাঁতরে তীরে আসতে থাকে। সাঁতরে যখন তীরে আসে তখন দেখে যে মাথার চুল বড় বড়, দাড়ি গোফ বড় বড় একটা লোক। তো তাকে দেখে শুরুর দিকে কেউ চিনতে পারেনি, কিন্তু কয়েক মিনিট পর চিনতে পারে, আরে এ তো দিলু, এখান থেকে কিভাবে আসলো। আর এই যে লাবলু সাহেব, যিনি ইমাম সাহেব, এই লাবলু চাচার দাদা শ্বশুর ওখানে ছিলেন। তার দাদা শ্বশুরের ভাষ্য মতে
তার শরীরে সেই সময় যে পোশাকটা ছিল হারিয়ে যাওয়ার সময়, মানে সে ঘর থেকে যেটা পরে বের হয়েছিল ওইটাই সে পরেছিল। তার পুরো শরীর ছিল ভেজা, তার চুলে জটলা বেঁধে গেছে, মানে জট পেকে গেছে, গোফদারি বলেছি এতটাই বড় হয়ে গেছে শুরুতে মানে হঠাৎ করে দেখলে যে কেউ চিনতে ভুল করবে। তো দিলু মিয়া তার বাড়িতে ঢোকার সাথে সাথে স্বাভাবিকভাবেই তার পরিবার কান্নায় ভেঙে পড়ে, কিন্তু দিলু মিয়া একেবারেই নির্বিকার। সে বাড়িতে ঢুকে বাড়ির উঠানে একটি কুলবরই গাছ ছিল, সেই গাছের গোড়ায় হেলান দিয়ে বসে পড়ে। পরিবারের সদস্য, গ্রামের লোকজন বিভিন্ন ধরনের প্রশ্ন দিলু মিয়াকে করতে থাকে। শুধু একটি প্রশ্ন বেশি বেশি করে করতে থাকে, এতদিন দিলু মিয়া কোথায় ছিল, কোথা থেকে এলো। কিন্তু দিলু মিয়া কোনো প্রশ্নের উত্তর দিতে পারে না, শুধু ফ্যাল চোখে তাকিয়ে থাকে এবং দিলু মিয়ার চোখ থেকে অঝোর ধারায় পানি পড়ছে। কেউ কেউ দিলু মিয়াকে বলছে যে তোমার বাবা তো মারা গেছে, আর অনেকদিন পরে তুমি বাড়িতে ফিরেছো, এই জন্য হয়তো বা কাঁদছো, কিন্তু কথা তো বলবা, কথা বলো। কিন্তু দিলু মিয়া কোনো কথা বলে না। দিলু মিয়ার বাবার লাশ গোসল করানো হয়, যখন জানাজা পড়ানো হয়, জানাজায় দিলু মিয়া শরিক হয়। ওই কুলবরই গাছ থেকে উঠে গিয়ে জানাজায় শরিক হয়। জানাজা করানোর পর দাফন করার সময় দিলু মিয়া ওই কবরের পাশে দাঁড়িয়েছিল, কবর খোঁড়া হয়েছিল সেখানে দাঁড়িয়েছিল, কিন্তু কারোর সাথে কোনো কথা বলেনি। যখন দাফন করা শেষ হয় তখন দিলু মিয়া আবার হেঁটে হেঁটে বাড়িতে ফিরে ওই কুলবরই গাছের গোড়ায় বসে পড়ে। এদিকে আসরের নামাজের পর দিলু মিয়া হঠাৎ করে ওই কুলবরইয়ের গাছের গোড়া থেকে উঠে দাঁড়িয়ে সে তার মেয়ের কাছে যায়, ছেলের কাছে যায়। মেয়ে এবং ছেলের মাথায় হাত বোলায় এবং মায়ের কাছে কিছুক্ষণ বসে থাকে। সবাই তাকে খাবার দিয়েছিল, কিন্তু সে কিন্তু কোনো খাবারই খায়নি। সে হাত দিয়ে প্লেট দূরে সরিয়ে দিয়েছিল। মাগরিবের আজানের ঠিক আগে হঠাৎ করে কি হয়, চারদিকে প্রচন্ড জোরে কুকুর ডাকতে থাকে এবং কুকুরগুলো ডাকতে ডাকতে দিলু মিয়ার বাড়ির কাছে চলে আসে। আর দিলু মিয়ার বাড়ির আশেপাশেও যে কুকুরগুলো ছিল সেগুলো এসে ওই কুকুরগুলোর সাথে যোগ দেয়। আর ওই কুকুরগুলা দিলু মিয়ার বাড়িতে ঢুকে দিলু মিয়াকে ঘিরে ফেলে এবং তার দিকে তাকিয়ে ঘেউ ঘেউ শব্দ করতে থাকে। দিলু মিয়া কি করে, উঠে দাঁড়ায়। কুকুরের দিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। পরিবারের প্রত্যেকটি সদস্যর দিকে সে খুব ভালো করে তাকায়। তখন তার চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ছিল। তার স্ত্রী, তার মেয়ে, তার ছোট ছেলে, তার মা সকলকে দেখে। তারপর সে আবার ওই নদীর দিকে হাঁটতে থাকে। ওই কুকুরগুলো দিলু মিয়ার পিছু নেয় এবং ডাকতে থাকে। দিলু মিয়া নদীর কাছে যায়, তখন হঠাৎ করে নদীর ওই যে জায়গাটায় হঠাৎ করে পাক শুরু হয় এবং বুদবুদি উঠতে থাকে। দিলু মিয়া যখনই এটা দেখেছে তখন সে আবার সাঁতার শুরু করে। সাঁতার দিয়ে ওই বুদবুদির কাছে গিয়ে দিলু মিয়া হারিয়ে যায়। গ্রামের কয়েকজন এটা দেখেছে। এটা দেখার পর যখন দিলু মিয়ার উঠে আসছে না, তখন আবার তারা সেখানে গিয়েছে সাঁতার কাটতে কাটতে। তখন কিন্তু আর ওই বুদবুদি নেই, একদম স্বাভাবিক হয়ে গেছে। ওখানে কিন্তু ওরকম স্রোতও ছিল না, একদম স্বাভাবিক ছিল। তখন অনেকে ডুব দেয়, কিন্তু দিলু মিয়াকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। তো যাই হোক, এটা নিয়ে আবার চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায় যে দিলু মিয়া পানিতে ডুবে গেছে। তারপরে অনেক খোঁজাখুঁজি হয়েছে ওই জায়গাটাতেই, কিন্তু দিলু মিয়াকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। ওদিকে পরিবারের লোকদের মধ্যে আবারও কান্নার রোল পড়ে যায়। একে তো পরিবারের একজন মুরব্বী সদস্য মারা গেছেন, তারপরও 2.5 বছর পর পরিবারের এক সদস্য ফিরে এসেছে। ফিরে আসার পর আবারও সে চলে গেল। তো দিলু মিয়া পুনরায় নিখোঁজ হওয়ার পর গ্রামের মানুষের মধ্যে বিভিন্ন ধরনের সন্দেহ জাগে। কারণ দিলু মিয়া মারা গেছে এটা তো সবাই ধারণাই করে নিয়েছিল। এখন কথা হচ্ছে, দিলু মিয়া যেহেতু এইভাবে রহস্যজনকভাবে এসেছে আবার রহস্যজনকভাবে চলে গেল, তখন সকলে বিশ্বাস করে যে দিলু মিয়ার সাথে সত্যি অস্বাভাবিক কিছু হয়েছে এবং যেভাবেই হোক দিলু মিয়াকে ফিরিয়ে আনতে হবে এবং এটা সম্ভব। ওই গ্রামে অনেকেই টুকটাক কবিরাজি করত।
দিলু মিয়ার পরিবার সব কবিরাজের সাথে যোগাযোগ করে, কিন্তু কোনো কবিরাজ দিলু মিয়ার বিষয়ে কোনো সমাধান দিতে রাজি হয় না। শুধু একটা কথাই বলে, দিলু মিয়ার সাথে যা ঘটেছে সেটা খুবই ভয়াবহ, যেই এই বিষয়ের সমাধান দেওয়ার চেষ্টা করবে সে সহ তার পরিবার একদম নিশ্চিহ্ন হয়ে যাবে। পরে তারা স্থানীয় এক মসজিদের ইমাম সাহেবের সাথে কথা বলেন। ইমাম সাহেব একদিন সময় নেন, তিনি বিষয়টা দেখবেন বলে আশ্বস্ত করেন। পরের দিন যখন দিলু মিয়ার পরিবার ওই ইমাম সাহেবের সাথে দেখা করেন, তখন ইমাম সাহেব বলেন দিলু মিয়াকে নিয়ে কোনো তথ্য তার অধীনে থাকা জিনেরা দিতে চায়নি। জিনেদেরকে অনেকবার বলার পরেও দিলু মিয়া সম্পর্কে কোনো তথ্য বলতে তার অপারগতা প্রকাশ করছে, এবং ওই জিনেরা নাকি দুহাত মানে করজোরে সেই ইমাম সাহেবকে বলেছে যে দোহাই লাগে, দিলু মিয়ার সম্পর্কে কোনো প্রশ্ন আমাদেরকে জিজ্ঞেস করবেন না, এবং দিলু মিয়ার বিষয়ে কোনো তথ্য আমরা দিতে পারবো না। যদি বিন্দু মাত্র চেষ্টা করি তার বিষয়ে তথ্য অনুসন্ধান করার, তাহলে আমরা আর বেঁচে থাকতে পারবো না, আমরা আমৃত্যু কারাগারে কাটাতে হবে এমনও হতে পারে, অথবা আমাদের মৃত্যুদণ্ড দিতে পারে। সুতরাং এই প্রশ্ন আমাদেরকে করবেন না। তখন হুজুর বুঝে যান দিলু মিয়ার সমস্যার সমাধান করা এটা কোনো জিনেদের পক্ষে সম্ভব নয়, এই সমস্যার সমাধান কোনো মানুষের পক্ষেই করা সম্ভব, কোনো জিন এটা কোনো সমাধান দিতে পারবে না। এমত অবস্থায় এই হুজুর, ওনার একজন ওস্তাদ যিনি সিলেটে ছিলেন, একজন কামেল একজন হুজুর, তখন দিলু মিয়ার পরিবারকে বলেন যে আমি তো এটার কোনো সমাধান করতে পারলাম না, এই কামেল হুজুরের ঠিকানাটা নেন, আমার কথা বলবেন, আপনারা তার সাথে যোগাযোগ করেন, ইনশাল্লাহ উনি আপনাদের হয়তো নিরাশ করতে চাইবেন না, কারণ তিনি অনেক বড় বুজুর্গ একজন ব্যক্তি, আল্লাহ তাআলা ওনাকে অনেক ভালোবাসেন, উনি হয়তোবা যদি আল্লাহর কাছে দোয়া করেন এই সমস্যার সমাধান হতে পারেন। সবাই রাজি হয় সেই কামেল হুজুরের সাথে দেখা করার জন্য। দিলু মিয়ার পরিবার থেকে দিলু মিয়ার ভাই, তারপর তার যে বন্ধু ওই যে ঈদের রাত্রে গরু খুঁজেছিল তার সাথে, যার হাত থেকে মূলত গরুটা ছুটে গিয়েছিল, এবং দিলু মিয়ার মা, এই কয়জন মিলে সেই কামেল হুজুরের সাথে দেখা করার জন্য সিলেটে গিয়েছিল। দিলু মিয়ার মাকে সাথে নেওয়ার উদ্দেশ্য ছিল দিলু মিয়ার মায়ের দিকে তাকিয়েও যদি হুজুর এই কাজটি করতে রাজি হন। তারা সিলেট যান এবং খুব সহজেই এই কামেল হুজুরের কাছে পৌঁছে যান, কারণ ওই হুজুরকে মোটামুটি সবাই চিনতেন। আর তাদের হুজুরের মাদ্রাসায় পৌঁছাতে পৌঁছাতে বেশ সময় লেগে যায়, কারণ ওই সময়ে ওই ঝিনাইদা থেকে সিলেট যাওয়ার যে দূরত্বটা এটা তো অনেক ছিল, কয়েকদিন লেগেছিল পৌঁছাতে, কারণ তখন তো রাস্তাঘাটে তো ভালো ছিল না, ঢাকায় আসতে হবে, ঢাকা থেকে আবার সিলেট যেতে হবে, পথটাও তো অনেক বেশি, তাই না? তো যাই হোক, দিলু মিয়ার পরিবার সেই কামেল হুজুরের কাছে যান, গিয়ে সালাম দেন, এবং হুজুরকে দিলু মিয়ার সাথে ঘটে যাওয়া সম্পূর্ণ যেই ব্যাপারটা যতটুকু তারা জানতেন সেইটুকু বলেছেন। আর এই দিলু মিয়ার মা দিলু মিয়ার ঘটনা বলার সময় অনেক কান্না করছিল, তার ছেলের বউ, তার ছেলে মেয়েকে নিয়ে কতটা অসহায় জীবনযাপন করছে সবকিছু হুজুরকে বলেন। হুজুর সব ঘটনা শুনে, এবং তারা যে অনেক দূর থেকে এসেছেন এই বিষয়টি হুজুরকে খুব ব্যথিত করে, এত দূর থেকে আসছেন আপনারা। তো একটা জিনিস বলে রাখা ভালো, তারা হুজুরের সাথে সাক্ষাৎ করেছে দুপুরের জোহরের নামাজের পর। হুজুর সবকিছু শুনে একটা দিন সময় নেন এবং বলেন আমি আপনাদের সাথে আগামীকাল সকালে এই বিষয় নিয়ে ইনশাল্লাহ কথা বলবো, আর আপনারা আমার মেহমান, আপনাদের থাকা খাওয়ার সকল বন্দোবস্ত আমি করে দিচ্ছি। তো ওনাদের থাকা খাওয়ার সকল বন্দোবস্ত হুজুর নিজ দায়িত্বে করে দেন। পরদিন সকালবেলা হুজুর লোক দিয়ে দিলু মিয়ার পরিবারকে ডেকে পাঠান, যেখানে তাদেরকে রাখা হয়েছিল সেখান থেকে ডেকে পাঠান তার কাছে। দিলু মিয়ার পরিবারের যারা গিয়েছিল সবাই সেখানে আসে। তখন হুজুর দিলু মিয়ার মাকে বলে, দিলু মিয়ার যে মেয়ে আছে তার বয়স কত? তখন দিলু মিয়ার মা বলে, দিলু মিয়ার 2 সন্তানের মধ্যে তার মেয়ে বড় সন্তান, তার বয়স 13 বছরের মতো হবে। তখন হুজুর বলেন, আপনার এই নাতনিকে খুব দ্রুত বিয়ে দিয়ে দেবেন, খুব অল্প সময়ের মধ্যে, আর পুরো গ্রামের মানুষকে দাওয়াত দিবেন, বিশেষ করে প্রত্যেকটা বাড়ি থেকে একজন করে, আর যত দ্রুত সম্ভব এটা দিতে হবে। সম্ভব হলে এই সপ্তাহের পরের সপ্তাহে যে শুক্রবার আসে শুক্রবারটা বিয়ের দিন নির্ধারণ করেন, এবং এই সময়ের মধ্যেই আপনাদেরকে কোনো পাত্র খুঁজে বের করতে হবে। ওই সময় তো অল্প বয়সে মেয়েদের বিয়ে হয়ে যেত, 13 বছর বয়স কিন্তু ওই সময়ের প্রেক্ষাপটে সেটা কিন্তু ঠিক বয়স ছিল। তো যাই হোক, তো যদি এটা করেন
হুজুর বলে তাহলে আপনার ছেলের জন্য ভালো হবে। এই কামিল হুজুর দিলু মিয়ার পরিবারের যারা হুজুরের সাথে দেখা করতে গিয়েছিলেন তাদের সাথে বসে 15 দিন পর যে শুক্রবার আসবে সেই শুক্রবারের মধ্যেই মেয়ের বিয়ের সবকিছু ঠিকঠাক করার কথা বলেন এবং ওই শুক্রবার বিয়ের দিন ধার্য করতে বলেন। বলে রাখা ভালো, সেই সময়ে আমি তো আবারও বলছি যে খুব দ্রুত বিয়ে হয়ে যেত। তো যাই হোক, কিছু সময় পর এই হুজুর দিলু মিয়ার ভাই আর তার বন্ধুকে একটু বাইরে যেতে বলেন। তিনি দিলু মিয়ার মায়ের সাথে একটু একা কথা বলতে চান। তখন তারা দুজন বাইরে যান। তখন হুজুর একটা দোয়া পড়েন। দোয়া পড়ার পরে বলেন যে এই মুহূর্তে আমার আশেপাশে কোনো জিনও নেই, কোনো বার্তাবাহক জিনও নেই যে কোনো তথ্য এখান থেকে ফ্লাশ হবে। সুতরাং আপনাকে আমি কিছু কথা বলবো, এই কথাগুলো আপনার ভেতরে রাখবেন, কাউকে জানতে দিবেন না এবং এই কাজটা আপনাকেই করতে হবে। তখন হুজুর দিলু মিয়ার মাকে একটা ছোট কাচের বোতলের মধ্যে পানি দেন এবং তিনি বলে দেন এই মেয়ের বিয়ের দিন, মানে দিলু মিয়ার মেয়ের বিয়ের দিন তোমার ছেলে আবার আসবে এবং মেয়ের বিয়ে হওয়া পর্যন্ত ছেলে থাকবে। ঠিক মাগরিবের আজানের আগ মুহূর্তে এই ছেলে আবার পানির মধ্যে ডুব দিয়ে অদৃশ্য হয়ে যাবে। এই ছেলে যখন আসবে তখন খুব কৌশলে এই পানি তাকে খাওয়াতে হবে, আর এই পানি খাওয়ার সাথে সাথে ছেলে অজ্ঞান হয়ে যাবে, মানে দিলু মিয়া অজ্ঞান হয়ে যাবে। তারপর যখন জ্ঞান ফিরবে তখন ছেলে স্বাভাবিক হয়ে যাবে, কথা বলতে পারবে। ইনশাল্লাহ এর মধ্যেই আমরা আপনার বাসায় হাজির হব। এবং এই যে কথাটা, এই কথাটা কাউকে বলা যাবে না, তাহলে কিন্তু এই পানির গুণাগুণ নষ্ট হয়ে যাবে। আর এটাও বলে দেন সেই হুজুর যে আপনার ছেলে যে কথা বলতে পারছে না বিষয়টা এরকম নয়, সাময়িক সময়ের জন্য আপনার ছেলের কথা বলার শক্তিটা নষ্ট করে দেওয়া হয়েছে। যদি এই পানিটা খাওয়ান তাহলে আপনার ছেলে আবার কথা বলতে পারবে এবং তার কাছ থেকে আমরা বিস্তারিত জানতে পারবো, তখন কাজ করাটা সুবিধা হবে। আর আবারও বলছি, কাউকে এই কথা শেয়ার করা যাবে না, বিশেষ করে পানির কথা। আর পরবর্তীতে ওই হুজুর দিলু মিয়ার ভাই এবং বন্ধুকে ডেকে বলে আপনাদের সাথে ওই মেয়ের বিয়ে সম্পর্কিত যে বিষয়গুলো বলেছি কাউকে এলাকায় গিয়ে এর মূল বিষয় বলবেন না। তো যাই হোক, তারা আবার রওনা দেন। কয়েকদিন সময় লাগে তাদের বাড়িতে আসতে। সবাই যখন জিজ্ঞেস করে দিলু মিয়ার বিষয়ে হুজুর কি বলেছে, যারা হুজুরের সাথে দেখা করতে গিয়েছেন সবাই একই কথা বলতে থাকে যে হুজুরের সাথে দেখা হয়নি, হুজুর ভারতে গেছে, হুজুরের পরিচিত যারা আছেন তারা 1 মাস পরে যেতে বলেছেন। এর বাইরে তারা আর কিছু বলে না গ্রামের মানুষকে। এদিকে হাতে সময় কম, ওই মেয়েকে বিয়ে দেওয়ার জন্য ছেলে খোঁজা শুরু করে। এক পর্যায়ে ওই গ্রামের একটা ছেলের সাথে বিয়ে ঠিক হয়। বিয়ের দিন ধার্য করা হয় সেই শুক্রবারে, যে শুক্রবার হুজুর বলে দিয়েছেন। শুরু হয় গ্রামে প্রতি পরিবার থেকে একজন করে দাওয়াত দেওয়ার কাজ। দেখতে দেখতে শুক্রবার চলে আসে, বাড়িতে বিশাল আয়োজন চলছে। ঠিক দুপুরবেলা নদীতে, তখন অনেকেই গোসল করছে জুম্মার আগে, ওই সময় নদীর মাঝখানে ঘূর্ণিপাক শুরু হয়। আর এই ঘূর্ণিপাকের ভেতর থেকে আবার হঠাৎ করে কিছু একটা ভেসে ওঠে এবং সাঁতার কাটতে কাটতে তীরে চলে আসে। তখন সবাই দেখে আরে এটা কেউ না, এই কয়েকদিন আগে, সপ্তাহখানেক আগে যে দিলু মিয়া আবার যে হারিয়ে গিয়েছিল সে দিলু মিয়া আবার ফেরত এসেছে। আর দিলু মিয়ার ওই দৃশ্য দেখে সবাই ভয় পেয়ে দ্রুত নদী থেকে উঠে পড়ে। তার দিকে হইচই শুরু হয়ে যায় যে দিলু মিয়া আসছে, দিলু মিয়া আসছে। আর যেহেতু দিলু মিয়ার বাড়ি তো নদীর পাশেই ছিল, দিলু মিয়া দ্রুতই তার বাড়িতে পৌঁছে যায়। গ্রামের মধ্যে খবর উঠে যায় দিলু মিয়া আবার ফেরত এসেছে। দিলু মিয়া কি করে, সোজা বাড়িতে গিয়ে সেই কুল গাছের নিচে হেলান দিয়ে বসে পড়ে। সেই একই পোশাক, একই রকমের চুলদাড়ি। প্রথমবার দিলু মিয়া যখন এসেছিল তখন কিন্তু সবাই কৌতূহল বশত দেখতে এসেছিল, কিন্তু এইবার দিলু মিয়ার কাছেও কেউ যাচ্ছে না, ভয়ে সবাই ভয়ে দূরে সরে যাচ্ছে। দিলু মিয়ার মা, ভাই, বউ, ছেলে মেয়ে সবাই দেখা করতে আসে। তারা অনেক কথা জিজ্ঞেস করে, কিন্তু দিলু মিয়া কোনো কথারই উত্তর দিতে পারে না। ঠিক আগের মতোই নির্বিকার ভাবে তাকিয়ে আছে এবং চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ছে। এর মধ্যে মেয়ের বিয়ে হয়ে যায়, বরযাত্রী বউ নিয়ে চলে যায়। একই গ্রামের তো কাছাকাছি আর কি, যাদের দাওয়াত ছিল তারাও দাওয়াত খেয়ে চলে যায়। আসরের সময় দিলু মিয়ার মা দিলু মিয়ার কাছে আসে একটা গ্লাসে করে পানি সাথে নিয়ে। দিলু মিয়ার মা দিলু মিয়াকে বলে, বাবা আমি জানি আমরা তোমাকে কোনোভাবেই ধরে রাখতে পারবো না, আমিও আর হয়তো বেশি দিন বাঁচবো না, এরপর তোর সাথে বাপ আমার আর দেখা হয়তো জীবদ্দশায় নাও হতে পারে।
তো আমার শেষ একটা ইচ্ছা, আমার হাতের এক গ্লাস পানি তুই খা। এর আগেও তো আসছিলি, কিছুই খেলি না, মেয়ের বিয়ে হলো, কিছুই খেলি না, অন্তত এক গ্লাস পানি তো খেয়ে যা। এই কথা বলে দিলু মিয়ার মা পানির গ্লাসটা এগিয়ে দেয়। দিলু মিয়া কিছুক্ষণ চুপচাপ থেকে মায়ের হাত থেকে পানির গ্লাসটা নেয় এবং অল্প সময়ের মধ্যে সে ঘুমিয়ে পড়ে। মানে অল্প সময়ের মধ্যে, অজ্ঞানও না, সে ঘুমিয়ে পড়ে বা অজ্ঞান হয়ে গেছে এরকমটা আর কি। তো সবাই তখন তাকে ধরে একটা রুমের মধ্যে নিয়ে রেখে দেয়। এর কিছু সময় পরেই সেই কামেল হুজুর চলে আসেন, আর সাথে আসেন 13 জন যুবক, যারা প্রত্যেকেই কোরআনে হাফেজ ছিলেন। তখন হুজুর দিলু মিয়া যে রুমের ভেতরে আছে সেই রুমের ভিতরে একা যান এবং ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। কিছু সময় পর হুজুর বের হন এবং বলেন যে দিলু মিয়াকে ঘরের বাইরে উঠোনে নিয়ে আসেন সবাই ধরাধরি করে। যাই হোক, দিলু মিয়াকে উঠোনে নিয়ে আসে সবাই। তখন হুজুর দিলু মিয়ার চারদিকে 4 কোণার একটা বৃত্ত আঁকে, মানে একটা বৃত্ত, সেই বৃত্তর আবার মানে একটা বর্গাকৃতির একটা চিহ্নের ভিতরে বৃত্ত, মানে সেটার আবার 4টা কোণা আছে। তো প্রতিটি বৃত্তে মানে প্রতিটি পাশে 4 কোণার 4 পাশে একজন করে কোরআনে হাফেজকে দাঁড় করিয়ে দেওয়া হয়। তো 4 জন তো 4 কোণায় দাঁড়িয়ে আছে, বাকি 9 জন কোরআনে হাফেজকে দিলু মিয়ার বাড়ির যেই পাশে নদী রয়েছে সেই নদীর বরাবর 9 জন হাফেজকে দাঁড় করিয়ে রাখা হয়, কিন্তু হাফেজের মুখ ছিল দিলু মিয়ার বাড়ি বরাবর আর তাদের পেছন সাইড ছিল নদী বরাবর। আর সেই কামেল হুজুর, সেইখানকার স্থানীয় এক হুজুর যিনি ছিলেন, যিনি খবর দিয়েছেন, তাকেও ডেকে আনা হয়। সেই কামেল হুজুর ছিলেন দিলু মিয়ার মাথার কাছে দাঁড়িয়ে, আর স্থানীয় যে ইমাম সাহেব তিনি ছিলেন এই দিলু মিয়ার পায়ের কাছে দাঁড়িয়ে। এরপর কি হয়, ঠিক মাগরিবের আজান দেবে এর 5 মিনিট আগে নদীতে ঘূর্ণিপাক শুরু হয়ে যায়। নদীর পানি 8 থেকে 10 ফুট নাকি উপরে উঠে যায়, মনে হচ্ছে জলোচ্ছ্বাস শুরু হয়ে গেছে। এর কিছুক্ষণ পর বিশাল ঝড় শুরু হয়, কিন্তু সবগুলো কিন্তু হচ্ছে দিলু মিয়ার বাড়ি কেন্দ্রিক, অন্য কোথাও না। ওই ঝড় বা বাতাস অন্য কোথাও নাই। এরপর নদী থেকে অনেক জোরে শব্দ হতে থাকে, অনেকটা ব্যাঙ ডাকলে যেমন শব্দ হয় ঠিক সেই রকম শব্দ। এর মধ্যেই মসজিদ থেকে মাগরিবের আজান শুরু হয়ে যায়, আর আজান শুরু হওয়ার সাথে সাথে সবকিছু একদম নিস্তব্ধ হয়ে যায়, যেন একটু আগে কিছুই ঘটেনি। তখন হুজুর বলে, আলহামদুলিল্লাহ, আপাতত কোনো সমস্যা নেই, তবে আমাদের কাজ কিন্তু এখন অনেক বাকি রয়ে গেছে। আমরা মাগরিবের নামাজ পড়ে আপনাদের বাড়িতে আসবো। দিলু মিয়ার মাকে বলেন, আপনার ছেলেকে আপনি গোসল করিয়ে রুমে নিয়ে যান। এই বলে হুজুর সহ তার টিম মসজিদে চলে আসেন। তারা মাগরিবের নামাজ পড়ে দিলু মিয়ার বাড়িতে যান। দিলু মিয়ার বাড়ির লোকজন তাদের রাতের আপ্যায়ন করেন। খাওয়া দাওয়া শেষে সবাই আবার মসজিদে ফেরত যান, সেখানে রাত্রি যাপন করেন এবং হুজুর বলে যান দিলু মিয়ার যখন জ্ঞান ফিরবে সাথে সাথে যেন তাকে ডাকা হয়। আর দিলু মিয়ার বাড়ি থেকে মসজিদ কাছেই ছিল, 2-3 মিনিটের পায়ে হাঁটা পথ আর কি। তো হুজুর চলে যান 13 জন হাফেজ সহকারে। পরদিন ভোরবেলা দিলু মিয়ার ভাই এসে বলে দিলু মিয়ার জ্ঞান ফিরেছে। তখন হুজুর স্থানীয় ইমাম সাহেব তার 13 জন হাফেজকে নিয়ে দিলু মিয়ার বাড়িতে যান। গিয়ে দেখেন দিলু মিয়াকে ঘিরে সবাই বসে রয়েছে। তখন হুজুর সবাইকে রুম থেকে দূরে সরে যেতে বলেন। শুধু স্থানীয় ইমাম আর সেই কামেল হুজুর এবং 13 জন কোরআনে হাফেজকে ভিতরে রেখে রুম বন্ধ করে দেন এবং সবাইকে আশেপাশে আসতে নিষেধ করে দেন, মানে বাইরের লোকদেরকে। কামেল হুজুর দিলু মিয়াকে জিজ্ঞেস করে, দিলু, সেই রাতে তোমার সাথে কি হয়েছিল বলো তো? তুমি এতদিন কোথায় ছিলে? তখন দিলু মিয়া কথা বলতে শুরু করেন, তার সাথে ঘটে যাওয়া সেই ঘটনা বলতে থাকেন। প্রিয় লিসেনার্স, তার সাথে আসলে কি ঘটেছিল এখন আপনারা জানতে পারবেন। লাবলু চাচার দাদা শ্বশুরের ভাষ্যমতে, যিনি পরবর্তীতে শুনেছিলেন, উনিও ওই ঘরের বাইরে দাঁড়িয়েছিলেন। ওই হুজুর তো তাদেরকে বাইরে যেতে বলেছিলেন, পরবর্তীতে আর কি শুনেছেন আর কি। তো দিলু মিয়া হুজুরদেরকে বলেন তার একটি ভুলের কারণে আজ তার এই পরিস্থিতি। সেদিন রাতে সেই গরু খুঁজতে খুঁজতে সে শ্মশান ঘাটের কাছে চলে আসে। সে দেখে তার গরু শ্মশান ঘাটের পাশে দাঁড়িয়ে রয়েছে, সেখানে একটি কুয়া রয়েছে, কুয়া থেকে কাছাকাছি আর কি। আর 5-6টি কুকুর গরুর গলায় কামড় দিয়ে ধরে আছে। দিলু মিয়া এটা দেখে এতটা রাগান্বিত হয় যে দৌড়ে গিয়ে একটা কুকুরের পায়ে তার হাতে থাকা দা দিয়ে সজোরে কোপ বসিয়ে দেয়। আর যখনই একটা কুকুরের পায়ে কোপ দিয়েছে, সাথে সাথে কুকুরগুলো ভয়ঙ্কর আওয়াজ করতে থাকে এবং শ্মশান ঘাটের পাশে একটি কুয়া ছিল, সেই কুয়ার মধ্যে লাফিয়ে পড়তে থাকে। এই কুকুরগুলোর আওয়াজ ছিল অনেকটা ব্যাঙ ডাকলে যেরকম আওয়াজ হয় ঠিক তেমন। এবং যেই কুকুরের পায়ে আঘাত করেছে সেই কুকুরটা কিন্তু
কুয়ার মধ্যে লাফ দেয়নি। সে মুহূর্তের মধ্যে বিশাল এক দানবের রূপ ধারণ করে, যার চোখ ছিল একটা, পুরো শরীর ছিল লোমে ভর্তি, এবং এই দানবের পা থেকে রক্ত বের হচ্ছে। এই দানব তার লোমশ হাত দিয়ে দিলু মিয়ার দিকে, মানে তার হাতটা এগিয়ে দেয়, তো দিলু মিয়াকে ধরতে চাইছে। এইটা দেখে দিলু মিয়ার সাথে সাথে একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। দিলু মিয়ার ভাষ্য মতে যখন তার জ্ঞান ফেরে তখন সে দেখে তার চারপাশে মানুষের আকৃতিরই, চেহারাও মানুষের মতো অনেকগুলো এরকম মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু এই মানুষগুলো স্বাভাবিক মানুষের থেকে অনেক লম্বা, এক একজন প্রায় 12-14 ফিট হবে, এতটা লম্বা। তো এদের সামনে একজন লোক চেয়ারে বসে আছে, খুব ভদ্র সুদর্শন একজন মানুষ এবং বয়স্কও বটে। তো একজন বলে ওঠে, সর্দার, এই মানুষটি একটি লোহার দা দিয়ে আমাদের স্বজাতির এক ভাইয়ের পায়ে আঘাত করেছে এবং সেই ভাই এখন আহত অবস্থায় এক পাহাড়ে চিকিৎসা নিচ্ছে। এখন সর্দার, আপনার কাছে এই ব্যক্তির শাস্তি দাবি করছি। আমরা চাইলে তাকে শাস্তি দিতে পারতাম, কিন্তু আপনি আমাদের সর্দার, আপনি বলেছেন আপনার অনুমতি ছাড়া আমরা যেন কাউকে কোনো শাস্তি না দেই। এই জন্য আমরা আপনার কাছে নিয়ে এসেছি, এখন এর বিচার করেন। তখন দিলু মিয়া বুঝতে পারে সে আর মানুষের জগতে নাই, সে এখন জিনদের জগতে চলে আসছে। তখন সেই সর্দার দিলু মিয়াকে প্রশ্ন করে, তুমি কেন তাকে আঘাত করেছ? তখন দিলু মিয়া সব ঘটনা খুলে বলে। জিনের সর্দার সব শুনে আর এক জিনকে জিজ্ঞেস করে, আচ্ছা, এই মানুষটি যা বলছে এটা কি সত্যি? তখন সেই জিন বলে, হ্যাঁ, সে যা বলেছে তার 100% সত্যি। ঈদের রাত হওয়ার কারণে আমরা 6 জন মিলে ঘুরতে বের হই। এক পর্যায়ে গ্রামের পাশেই একটা গরু দেখতে পাই। আমরা 6 জন গরুর মধ্যে প্রবেশ করি এবং গরুকে নিয়ে আনন্দ করতে থাকি। গরু রূপেই আমরা নদীর মাছ খেতে থাকি, এই গাছ ওই গাছ ঘুরে বেড়াতে থাকি। যেহেতু চাঁদ রাত, আমাদের মনেও আনন্দ ছিল পরের দিন ঈদ। যখন বুঝি ফজরের আজান দিতে বেশি দেরি নেই, তখন আমরা গরুর ভেতর থেকে বের হয়ে আসি এবং কুকুরের রূপ নিয়ে আমরা সবাই মিলে গরুর রক্ত খেতে থাকি। কে বেশি করে গরুর গলা থেকে রক্ত খাবে এটা নিয়ে আমরা প্রতিযোগিতা করতে থাকি। মূলত গরুর মালিক যেহেতু গরুকে আর খুঁজে পাইনি, সে চলে গিয়েছিল, আমরা ধারণা করেছিলাম যে সে আর আসবে না। এই কারণেই আমরা এই কাজটি করেছি এবং আমরা রক্ত খেতে এতটাই মগ্ন ছিলাম, এই লোক কখন যে এসেছে কেউ বুঝতেই পারিনি। আর সে এসে আচমকা কোনো ধরনের কোনো শব্দ না করে, সে যদি শব্দও করতো তাহলে আমরা হয়তো বা এখান থেকে সরে যাওয়ার সুযোগ পেতাম। সে কোনো ধরনের কোনো শব্দ না করে আমাদের এক ভাইকে আঘাত করে বসে। সব শুনে জিনের সর্দার বলে যে, তোমরা কেন এই গরুটার দিকে নজর দিয়েছো সেটা আগে বলো। তখন ওই জিনেরা কোনো উত্তর দিতে পারে না। ওখানে 5 জন জিন ছিল, মানে আরো জিন ছিল, কিন্তু যারা নালিশ করতেছিল 5 জনের ভিতরে একজন তো আহত অবস্থায় পাহাড়ে চিকিৎসা নিচ্ছে। তখন বলে যে, তোমাদের কাজ কি এটা? তোমরা একটা গরিব মানুষের গরু সেটা সরিয়ে নিয়ে গেছো, তারপর সেই গরুটা নিয়ে খেলা করেছো। এমনি খেলা করতা, নিষেধ নাই, কিন্তু গরিব মানুষের গরুটা নিয়ে কেন এই কাজটা করলা? তোমরা এই গরুটা মেরে খেয়েছো, এই জন্য তোমাদের শাস্তি পেতে হবে। আর আমাদের স্বজাতির একজনকে সে গুরুতর আঘাত করেছে, এই জন্য দিলু মিয়াকেও শাস্তি পেতে হবে। জিনের সর্দার যখন বলেছে ওই 5 জন জিনকে যে তোমাদেরকেও মানে শাস্তি পেতে হবে, ওই 5 জন জিন মানে এমন কান্নাকাটি শুরু করেছে এবং থরো থরো কম্প শুরু হয়ে তার শরীর কাঁপতেছে তাদের ভয়ে, যে না জানি সর্দার কি শাস্তি দেয়। মানে ওরা বলছে, সর্দার আমাদের অন্যায় হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করেন। সর্দার বলে, না, আমি যদি তোমাদেরকে ক্ষমা করি তাহলে আবারও তোমরা এই কাজটা করবা, তোমাদের ক্ষমা নেই, আর এরও ক্ষমা নেই। যেহেতু সে না বুঝে করে ফেলছে, এই জন্য ওর শাস্তি যেরকম হবে তোমাদের শাস্তিও একই রকম হবে। আমি তোমাদেরকেও 10 বছরের সাজা দিলাম, এদেরকেও 10 বছরের সাজা দিলাম। এই দিলু মিয়া 10 বছর আমাদের জেল হাজতে থাকবে, যেহেতু সে নিজের ইচ্ছাই করেনি, এই জন্য শাস্তি কম দিলাম। আর তোমাদের শাস্তি হচ্ছে, তোমরা 10 বছর আমাদের এই সমাজে আসতে পারবা না। তোমরা 10 বছর এই দিলু মিয়ার বাড়ির আশেপাশে থাকবা, কখনোই তোমরা কোনো ভয়ের সুরতে ওই পরিবারের সামনে হাজির হবা না, ওই পরিবারের খোঁজ খবর নিবা
এবং ওই পরিবারে কি হয় না হয় পুঙ্খানুপুঙ্খ ব্যাপারগুলো অন্য জিনদেরকে জানাবা, তারা এসে খবর দেবে। আর তোমাদেরও অপশন রয়েছে যে সুযোগটা আমি দিলু মিয়াকে দেব, তোমাদেরকেও দিব। আমি নিজেই দিলু মিয়ার সাথে কথা বলে সেই সুযোগটা দিতে চাই। তখন দিলু মিয়াকে জিনের সর্দার বলে যে তোমার বাড়িতে কে কে আছে? বলে যে আমার স্ত্রী আছে, এক কন্যা, একটা ছোট ছেলে আর বৃদ্ধ মা বাবা রয়েছে। আর এই শাস্তির কথা শুনে দিলু মিয়া তো কাঁদতে থাকে যে আমার মা বাবা মারাই যাবে, আমার সন্তানদের কি হবে? তখন জিনের সর্দার বলে যে শাস্তি তো তোমাকে আমি একা দেই নাই, আমার স্বজাতিকেও তো শাস্তি দিয়েছি। তুমি যদি 10 বছর তোমার পরিবার থেকে বাইরে থাকো, ওরাও 10 বছর তারা পরিবার থেকে বাইরে থাকবে, এটাই ওদের শাস্তি। আমি জিন হয়ে ইনসাফ করেছি, এখন বলো তোমার কিছু বলার আছে? বলে হ্যাঁ আমার বলার আছে, এই 10 বছরের মধ্যে আমাকে আমার পরিবারের সাথে দেখা করার সুযোগ দিতে হবে। তখন জিনের সর্দার বলে এটা তো সম্ভব নয়। যখন সে খুব কান্নাকাটি করে বলে আচ্ছা ঠিক আছে, আমি সুযোগ দিব, এই 10 বছরের মধ্যে তোমার মেয়ের যখন বিয়ে হবে তখন তুমি যেতে পারবা। আর এই 10 বছরের মধ্যে তোমার পিতা মাতা বা পরিবারের কোনো আত্মীয় স্বজন, মানে তোমার ফ্যামিলির মধ্যে তোমার স্ত্রী, পিতা মাতা, সন্তান, এদের যদি মৃত্যু ঘটে তাহলে শুধু তুমি দেখতে যেতে পারবা। আর কিভাবে দেখতে যাবা সেই ব্যবস্থা আমি করে দিব। তখন এই ব্যাপারগুলো যখন বলে, তখন ওই জিনদেরকেও বলে যে যেই বিষয়ে ওরা ওদের পরিবারের সাথে দেখা করতে পারবে, দিলু মিয়া তার পরিবারের সাথে দেখা করতে পারবে, একই রকম ব্যাপার যদি ওই 6 জন জিনের সাথেও ঘটে তাহলে তারা তাদের পরিবারের সাথে দেখা করতে পারবে এবং তারা তাদের সমাজে ঢুকতে পারবে। না হওয়া পর্যন্ত ওই দিলু মিয়ার বাড়ির আশেপাশে তাদেরকে থাকতে হবে, এটাই তাদের শাস্তি। ওই জিনেরাও কান্নাকাটি শুরু করে যে সর্দার এরকম শাস্তি আমাদেরকে দিয়েন না, আমাদের অন্যায় হয়েছে। তখন বলে যেহেতু আমার কাছে বিচার চলে আসছে, এটা আমাকে করতেই হবে। তো জিনের সর্দার এই শাস্তিটা দিলু মিয়াকে দেন। দিলু মিয়াকে কয়েকজন লোক এসে ধরে নিয়ে যায়, একটা রুমের মধ্যে নিয়ে যায়। শুরুতে ওই রুমটা অন্ধকার, পরবর্তীতে আলোকিত হয়। ওই রুমের পাশে আর একজনকে নাকি দিলু মিয়া দেখেছে, আর একজন মানুষকে। তো দিলু মিয়া তাকে বাংলাদেশি, মানে তার যে ভাষা, তাকে জিজ্ঞেস করে আপনার বাড়ি কোথায়, কোথা থেকে আসছেন? সে লোকটা তো আসলে ভাষা বোঝে না, সে শুধু বলছে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া। তার মানে হচ্ছে আর একটা লোককে জিনেরা ধরে নিয়েছে বা ধরে এনেছে ওই কারাগারে, তার বাড়ি ছিল ইন্দোনেশিয়াতে। তার সাথে কি ঘটনা ঘটেছে বা তার পরিবারের সাথে কি ঘটনা ঘটেছে এইটা আর কখনোই জানা যায়নি। তো যাই হোক, যে ঘটনা যেটা ঘটে, হ্যালো বন্ধুরা, এখন আরো একটা ভয়ানক ঘটনা রয়েছে, শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ঘটনাটা মোটামুটি অত্র এলাকায় বেশ পরিচিত একটা ঘটনা। এটা ছিল রাসেল ভাই আমার প্রথম স্টোরি। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আমাদের রাজবাড়ী জেলার মানে পাচুরিয়া যে ইউনিয়নটা আছে, সেখানে অন্তারমন নামক একটা গ্রাম আছে। আচ্ছা। তো ওই গ্রামের একজন ব্যক্তির সাথে ঘটে যাওয়া ঘটনা। আচ্ছা। তো উনি নতুন বিয়ে করেছেন, 2-3 মাস হয়েছে আর কি। তো আচ্ছা। হঠাৎ রাতের বেলা উনি দেখলেন, মানে ঘুম ভেঙে দেখলেন ওনার স্ত্রী পাশে নেই। আচ্ছা। তখন উনি চিন্তা করেছিলেন হয়তোবা কোনো কারণে বাইরে গেছেন আর কি, ঘরের বাইরে। কিন্তু খেয়াল করলেন যে না, ঘরের দরজা তো বন্ধ। তখন উনি মনে হলো তার একটু ঘরটা খুঁজে দেখি তো কোথাও আছে কিনা। তখন একটু কৌতূহল হয়ে ঘর খুঁজে দেখলেন না, কোথাও নেই, কিন্তু ঘরের ভিতরে দরজা বন্ধ। তো উনি বিষয়টা খুব ভীত হলেন এবং তাড়াতাড়ি করে দরজা খুলে বাইরে গিয়ে ওনার বাবার যে ঘর ছিল, ভাইদের যে ঘর ছিল, তাদেরকে ডাকলেন, বললে যে উনি স্ত্রী তো ঘরে না, এই ঘর তো ভিতর থেকে বন্ধ ছিল, কোন দিক দিয়ে গেল? তখন সবাই মানে তন্ন তন্ন করে খুঁজেছে, কিন্তু কোথাও পাওয়া যায়নি। তখন তার বাবা বলল যে তুমি এক কাজ করো, তুমি সকাল হলে তোমার শ্বশুর বাড়িতে যাও, শ্বশুর বাড়িতে গিয়ে দেখো যে বৌমা ওখানে গিয়েছে কিনা। আচ্ছা। তখন চিন্তা করেন হ্যাঁ এটা একটা ভালো আইডিয়া, ওখানে গিয়েছে কিনা একটু খোঁজ নেই। কিন্তু সবার কাছে একটা চিন্তার ব্যাপার ছিল যে ভিতর থেকে দরজা লাগানো, কিন্তু সে কিভাবে গেল? এটা হতেও পারে হয়তো বা কোনোভাবে সে রাগ করে গেছে, এরকম হতে পারে, কিন্তু তার সাথে রাগারাগির কোনো ঘটনাই ঘটেনি গত 2-3 মাসে। তো যাই হোক, সে পরের দিন সে তো যেহেতু একটু দিন মজুর ছিল, সে বিকালের দিকে অন্তর্মোড় থেকে তার শ্বশুরবাড়ির দিকে যাত্রা শুরু করে। তো আসলে শ্বশুরবাড়ি যে জায়গাটা, সেই জায়গাটার নাম হচ্ছে জমিদার ব্রিজ। তো গোয়ালন্দ মোড় থেকে একটু আগে খানখানাপুর নামক একটা জায়গা আছে, ওইখানে ওই জমিদার ব্রিজটা।
মানে নাম হয়ে গেছে আর কি জমিদার ব্রিজ, আচ্ছা। ওখানে ব্রিজ এখন ওইভাবে নাই। তো উনি যখন মানে ওনার শ্বশুর বাড়িতে আসছেন, হেঁটে আসতে রাসেল ভাই অনেক সময় লাগে, আর দূরত্বটা প্রায় 10 থেকে 12 কিলোমিটার মাঝখান দিয়ে আসলে পারে। তো উনি হেঁটেই আসছেন, হেঁটে আসার পরে শ্বশুর বাড়িতে আসতে রাত 10টা বেজে যায়। তো শ্বশুর বাড়িতে এসে যখন বিষয়টা বলে যে এরকম হঠাৎ করে রাতে বেরোতে পাচ্ছি না, আমরা এখানে আসছি কিনা, তখন বললো যে না তো, সে তো এখানে আসে নাই। আচ্ছা। তখন মানে শ্বশুর বাড়ির লোকজন দেখলো যে তার মেয়ে যে নাই, এটা ঠিক যেভাবে অবাক হওয়ার কথা ছিল সেরকম ওনারা ঠিক অবাক অতটা হচ্ছেন। অবাক হলো না। আচ্ছা, এটা দেখে উনি নিজেই অবাক হলেন। কি স্বাভাবিক, ব্যাপার খুবই যে স্বাভাবিক। তার মেয়ে নাই, একটু শুনলে তো সে ভয় পাবে, কোথায় Right. গেল, কিন্তু তারা ওইভাবে অবাক হলো না, বিষয়টা একটা মামুলি ব্যাপার হিসাবে নিল। আচ্ছা। তো এটা উনি নিজে নিজে প্রশ্ন করে, নিজের মনের কাছে প্রশ্ন করে কোনো উত্তর খুঁজে পেল না। জি। তারপরে শ্বশুরবাড়ি থেকে বললো যে তুমি চিন্তা করো না, হয়তো চলে আসবে, তাড়াতাড়ি চলে আসবে, খালি এতটুকু বলে তাকে বিদায়, মানে সে বলে আজকে থেকে যাও, বলে যে না আমি আজকে চলে যাই, বাসায় যেতে হবে, বলে যে এখন তো অনেক পথ রাতের বেলা। তখন বললো যে তারপর ইনস্ট্রাকশন দিয়ে দিল, উনি যেহেতু বারবার যেতে চাচ্ছিলেন, তো বললো যে তুমি যেই পথ দিয়ে এসেছো ওই পথ দিয়ে যাওয়ার দরকার নাই, ওটাতে দীর্ঘ পথ। আচ্ছা। একটা পথ দেখিয়ে দিলেন যে জমিদার আচ্ছা, ব্রিজ আচ্ছা, থেকে আচ্ছা। পাশ দিয়ে আর একটা রাস্তা, একটা স্কুল আছে, ওই স্কুলের পাশ দিয়ে ভিতর দিয়ে একটা রাস্তা আছে, বিলের পাশ দিয়ে, বলে এই রাস্তা দিয়ে গেলে পথ অর্ধেক হয়ে যাবে, মানে অনেক কম সময় তুমি বাড়িতে পৌঁছে যেতে পারবে। আচ্ছা। তখন রাসেল ভাই ওনার শালা, যে বড় শালা, সে আসতে চাইলো সাথে, কিন্তু উনি বলেন না এত রাত্রেবেলা তোমার আসার দরকার না, আমি একাই যেতে পারবো। আচ্ছা। তো চাঁদনি রাত ছিল, উনি রাসেল ভাই রওনা দিয়ে দিলেন। তখন যখন যাচ্ছেন বিলের পাশ দিয়ে, তো উনি যখন হাঁটছিলেন হঠাৎ ফিল করলেন কিছু জন পাশ থেকে সাঁতার কেটে কেটে ওনার সাথে সাথে আসছে। আজব ব্যাপার। তো উনি যখন দাঁড়িয়ে পিছন দিকে তাকায় দেখে কিছুই নাই, পানি, তবে পানিতে একটু ঢেউ দেখা যাচ্ছে, মনে হচ্ছে যে মাত্র কেউ একজন ডুব দিয়েছে ওখানে, হালকা ঢেউ মনে হচ্ছে, উনি টের পাচ্ছেন। তো উনি আবার সামনের দিকে হাঁটা শুরু করলেন। যখন হাঁটা শুরু করছেন একটু পর উনি আবার ফিল করলেন পিছন থেকে কিছুজন একটা সাথে সাথে ওনার সাথে সাথে আসছে, আচ্ছা। ঠিক রাস্তার পাশে যে খালটা আছে আর কি, মানে বিলটা। তখন উনি এরকম 3বার ফিল করলেন, উনি নিশ্চিত হলেন যে হ্যাঁ আসলেই কিছু সাঁতার কেটে কেটে আসছে ওনার পাশে, কিন্তু সেটা কি উনি বোঝার চেষ্টা করছিলেন। আরেকটু পর যখন রাসেল ভাই উনি ফিল করেন হ্যাঁ এবার আবারও সাঁতার কাটার শব্দ পাওয়া যাচ্ছে, উনি ঘুরে তাকিয়ে দেখেন যে একটা মানুষের মাথা, এবং সেই মাথাটা কোনো মেয়ে লোকের মাথা। আচ্ছা। এবং যেহেতু চাঁদনি রাত ছিল, উনি দূর থেকে দেখে ফেললেন যে যে মাথাটা দেখা যাচ্ছে এটা ওনার স্ত্রীর মাথা। তো উনি মানে প্রচন্ড ভয় পেলেন যে কি ব্যাপার, আমার ওয়াইফ এইখানে এই সাথে সাথে আমার সাথে এরকম একটা পরিবেশে আসার কথাই না। এরকম আসার কথাই না। তো উনি প্রচন্ড ভয় পেলেন, ভয় পাওয়ার বলছেন এই তুমি ওখানে কেন, উঠে আসো। সে আসে না, সে ওখানেই থাকে, সে বরং ইশারা করে পানির মধ্যে তাকে ডাকে। আচ্ছা। তখন উনি চিন্তা করলেন যে এটা ব্যতিক্রম কিছু, এটা স্বাভাবিক নয়, যেহেতু ওনারা গ্রামের লোক, দিনমজুর, রাতের বেলা অনেক সময় কাজ করতে হয়, তখন এই ঘটনাগুলোর সাথে না ওনারা শোনেন বা অভ্যস্ত কিছু কিছু বিষয়ের সাথে, কিন্তু উনি বুঝতে পারলেন যে এটা স্বাভাবিক কোনো ঘটনা নয়, Right. এটা নিশ্চয়ই অস্বাভাবিক কোনো ঘটনা। আসলে ভাই ওইটা উনি পাত্তা দিলেন না, উনি সোজা হাঁটা শুরু করলেন। কিছুক্ষণ পরে দেখলেন না এখন আর সাঁতারের শব্দ শোনা যাচ্ছে না, এখন মনে হচ্ছে পিছন থেকে কেউ হেঁটে আসছে। কিন্তু আসলে ভাই ভেজা শরীরে মানুষ যখন খালি পায়ে হেঁটে আসে মাটির উপর দিয়ে, তখন এক ধরনের শব্দ হয়, মানে বোঝা যায় যে হয়তো বা ভেজা শরীরে কেউ হেঁটে আসছে। উনি ফিল করলেন ওনার পিছন থেকে মনে হচ্ছে ভেজা শরীরে কেউ হেঁটে আসছে, ওরকম শব্দ। উনি পিছন দিকে তাকিয়ে দেখেন ওনার স্ত্রী আচ্ছা। ভেজা শরীরে আসছে, বলে যে এই আমাকে নিয়ে যাবি না। আচ্ছা। তখন উনি তখন ভয়ে দেয় দৌড়। তো দৌড় দেওয়ার পরে উনি ফিল করেন পিছন থেকে ওই জিনিসটাও দৌড়াচ্ছে, কিন্তু উনি পিছন দিকে তাকান নাই। আচ্ছা। তো দৌড়াতে দৌড়াতে ওই যে স্কুলের কথা বলেছিলাম আর কি, ওখানে আমার পাশে স্কুল আসে, ওই স্কুলের কাছে যখন চলে আসে, স্কুল মাঠ আছে, তখন উনি দেখলেন যে যখন ওই বিলটা পার হয়ে উনি চলে আসছেন, তখন তার ওই পানি টানি কিছু নাই। তখন উনি দেখলেন পিছন থেকে একটা গাড়ির শব্দ। তো ওই সময়, এখন তো এটা দেখা যায় না আর কি, ওই সময় ওই অঞ্চলে ঘোড়ার গাড়ি চলতো। আচ্ছা। মানে একটা আমরা যেই দেখি এখনো গ্রাম অঞ্চলে দেখা যায় ঘোড়ার গাড়িগুলো, দেখা যায় একটা ঘোড়ার গাড়ি আসছে, কিন্তু গাড়িতে কোনো চালক নাই, কারণ চাঁদনি রাত তো দেখা যাচ্ছিল, চালক নাই, ঘোড়ার গাড়িটা মানে ঘোড়াটা দৌড়াচ্ছে, গাড়ি নিয়ে আসতেছে। তখন উনি চিন্তা করেন হয়তো বা রাতের বেলা কোনো বাসার থেকে কোনো মালিকের ওই ঘোড়া ছুটে গেছে, গাড়ি সহ হয়তো দৌড়াচ্ছে। উনি চিন্তা করলেন যে এক কাজ করি, ঘোড়াটাকে থামিয়ে ওই গ্রামের পথের দিকে ঘুরিয়ে দিই, এদিকে কোন দিক দিয়ে চলে যাবে, কার কোন দিকে চলে ঠিক ঠিকানা নেই। কিন্তু উনি চিন্তা করলেন যে ঘোড়াটাকে যে ঘুরিয়ে দেবো, যদি কোনো লোক আমাকে চোর ভাবে, যদি কেউ এসে, তখন তো এই অঞ্চলে যেহেতু আমাকে কেউ চেনে না, তখন আমি একটা বিপদে পড়বো। উনি কিছু বললেন, উনি দেখলেন যে ঘোড়ার গাড়িটা
মানে সোজা দৌড়ায় চলে গেল। কিছুক্ষণ পর রাসেল ভাই উনি শব্দ পেলেন যে পিছন থেকে আর একটা গাড়ির শব্দ, আচ্ছা। আর একটা গাড়ি আসছে, এবং উনি তাকিয়ে দেখলেন যে হ্যাঁ এইবারের গাড়িটাও খালি একটা ঘোড়া, কিন্তু গাড়ির পেছনে মনে হচ্ছে কিছু রাখা, সাদা কিছু দিয়ে ঢেকে রাখা আর কি, এবং ওনার কাছে প্রচন্ড দুর্গন্ধ লাগছে আর কি। মনে হচ্ছে যে মানুষ বা কোনো মানে জীবিত কোনো প্রাণী যদি মরে যায়, পচে গেলে যে দুর্গন্ধ হয়, এরকম গন্ধটা আসছে, এবং গন্ধটা আস্তে আস্তে খুবই তীব্র হচ্ছে। আচ্ছা। গাড়িটা যখন কাছে চলে আসলো, উনি দেখলো যে ওই গাড়িতে 3টা লাশ মানে সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা, ওই ঘোড়ার গাড়িটা ওই 3টা লাশ নিয়ে দৌড়ে চলে যাচ্ছে। তখন উনি চিন্তা করলেন যে আবার হয়তো ওনার সাথে কিছু ঘটতে চলেছে। তখন একটু পরে রাসেল ভাই আবার একটা গাড়ির শব্দ পেলেন। যখন গাড়ি শব্দ পেলেন উনি পিছন দিকে দেখেন এইবার গাড়িতে একজন চালক আছে, আচ্ছা, এবং চালকটা খুবই বেটে আকৃতির একটা মানুষ, কালো কুচকুচে খুবই বেটে আকৃতির একটা মানুষ। তো ওখানে প্রচন্ড দুর্গন্ধ আসছে। যখন তার কাছে চলে আসে তখন রাসেল ভাই ওই চালককে জিজ্ঞেস করেন, এই তোমরা এই লাশটা নিয়ে কোথায় যাচ্ছ, কোন দিকে যাবা? তখন বলে যে তোর বাড়ির দিকে যাচ্ছি। বলে আমার বাড়ির দিকে মানে? বলে হ্যাঁ তোর বাড়ির লোকজন আনতে যাচ্ছি। তো তখন বলে যে কি আমার বাড়ির লোকজন তুমি আনতে যাবা কেন? কই যে বিশ্বাস হয় না, এই কাপড়টা সরা। তখন কাপড়টা সরিয়ে দেখে রাসেল ভাই ওনার স্ত্রী, ওনার ভাই, ওনার মা, তাদের লাশ ওখানে রাখা। আচ্ছা। এবং লাশগুলো বিকৃত হয়ে গেছে, মানে পচে গেছে। এই দৃশ্য দেখে উনি আসলে রাসেল ভাই আর সেন্স রাখতে পারেন নাই, উনি তখন সেন্সলেস হয়ে পড়ে যান। তখন ওনার যখন সেন্স ফেরে সকালবেলা ওই গ্রামের লোকজন ওনাকে উঠায়, তখন উনি ওনার বাড়িতে চলে যান। রাসেল ভাই বাড়িতে যাওয়ার পর যখন সব ঘটনা খুলে বলেন, স্বাভাবিকভাবে গ্রামের রাস্তা দিয়ে আসতে গেলে এই ধরনের ঘটনা ঘটতেই পারে। তো রাসেল ভাই ওই দিন রাত্রে হঠাৎ মনে হলো উঠানে প্রকাণ্ড একটা শব্দ। সবাই দরজা খুলে বের হয়ে দেখে ওনার স্ত্রী উঠানে পড়ে আছে। তো ওনাকে যখন জিজ্ঞেস করে তুমি কোথায় গিয়েছিলা, বলে আমি কিছুই জানি না। আচ্ছা। তো কোথা থেকে আসলা তাও সে বলতে পারে না। তো এরকম নাকি রাসেল ভাই মাঝে মাঝেই ওনার স্ত্রী হঠাৎ ঘর থেকে নাই হয়ে যেত, মানে অদৃশ্য হয়ে যেত। আবার 3-4 দিন পরে হঠাৎ উঠানে একটা প্রকাণ্ড শব্দ হতো। তো এইটা বিষয় হলো রাসেল ভাই ওনাকে ওনার পরিবারের পরবর্তীতে ওনার পরিবারের সাথে যোগাযোগ করে জানা যায় যে ওই জিন সম্প্রদায়ের কোনো কিছু আর কি। কিন্তু এই যে কিন্তু এই জিনিসটা খুব অদ্ভুত, যখন এই জিনিসটা খুব অদ্ভুত যখন ওয়াইফকে উনি দেখেন যে উধাও হয়ে যায়, তখন আবার এখন আরো একটা ভয়ানক ঘটনা রয়েছে, শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন বাছাইকৃত সব ঘটনা শোনার জন্য। ডিয়ার রাসেল ভাই, জানি ভালো আছেন, তাই জিজ্ঞেস করলাম না। আমি পিয়াল, গাজীপুরের শফিপুরে থাকি। আমি কিছু ব্যক্তিগত সমস্যা থাকার কারণে স্টুডিওতে আসতে পারছি না। ঘটনা ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি যে ঘটনাটি শেয়ার করব সেটা আমার জ্যাঠাতো ভাইয়ের সাথে ঘটা। তো কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাচ্ছে। আমার জ্যাঠাতো ভাইয়ের নাম অলোক সরকার। প্রথমেই কিছুটা খটকা লাগলেও ব্যাপারটা খুব আমলে নিলেন না তিনি। ভাবলেন অনেক রাত হয়েছে বলে হয়তো। লাশ আগে থেকে স্নান করানো ছিল এবং খাটিয়াতে তোলা ছিল, সুতরাং তিনি ঘটনাস্থলে যাওয়ার একটু পরেই লাশ কাঁধে তোলা হয়। তার সামনের অংশতে তিনি ধরেন। স্থানীয় শ্মশান ঘাটটি মরাখালী নামে পরিচিত। সেখানে যেতে হলে ক্ষেতের মাঝখান দিয়ে হেঁটে যেতে হয়। সে সময় যে সময়টার কথা বলছি তখন বৃষ্টির সময় ছিল, ক্ষেতগুলো পানিতে ভরা ছিল, কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানি। সেখান দিয়ে লাশ নিয়ে যাওয়ার দিনের বেলাতেই অনেক কষ্টসাধ্য ব্যাপার। রাতে ব্যাপারটা আরো কঠিন হয়ে পড়ল। চারিদিকে ঘুট অন্ধকার, হারিকেনের আলোয় কিছু দেখা যাচ্ছিল না। লাশ নিয়ে ওনাদের বেশ কষ্টই হচ্ছিল। আপনারা হয়তো জানেন যে হিন্দুদের লাশ বহন করার সময় কিছু রিচুয়াল অনুযায়ী কিছু ধর্মীয় উদ্ধৃতি প্রনাউন্স করা হয়, এবং কিন্তু বাড়ি থেকে লাশ আনার সময় থেকে শুরু করে তখন পর্যন্ত কেউ এ জাতীয় কোনো কিছু উচ্চারণ করেনি। ব্যাপারটা লক্ষ্য করার পর এবারও আগের মতো উড়িয়ে দিলেন তিনি। লাশ বহনের সময় ধর্মীয় উদ্ধৃতি ছাড়াও এমনিতেই কেউ তেমন একটা কথাবার্তা বলেন না, কিন্তু আশেপাশের লোকগুলো নীরবতা মোটেও তার কাছে স্বাভাবিক লাগছিল না। জড়তা কাটানোর জন্য তিনি অনেক কথা জিজ্ঞেস করতে থাকলেন, কিন্তু আশেপাশের কেউ তেমন একটা রিয়্যাক্ট করলেন না। তাছাড়া সেখানে লোক ছিল মাত্র 4 থেকে 5 জন। উপায় না দেখে তিনি কথা বন্ধ করে হাঁটতে লাগলেন। এত কম লোকের উপস্থিতিটাও তার কাছে কিছুটা অস্বাভাবিকই লাগলো। শ্মশানে যখন পৌঁছালেন তখন রাত আন্দাজ 11টা। শ্মশানে গিয়ে জানা গেল লাশ পোড়ানো হবে না,
সমাধি দেওয়া হবে। সমাধির কবর আগে থেকেই খোঁড়া আছে। যথারীতি কবরের সামনে গিয়ে লাশটাকে নামানো হলো। নামানোর সাথে সাথেই ওনার সাথে লোকজনগুলো কোথায় যেন গায়েব হয়ে গেল। আশেপাশে খোঁজা শুরু করলেন তিনি। শ্মশানঘাটটা মোটামুটি বড়ই ছিল। এত কম সময়ে কোনো মানুষের পক্ষে এতটা দূরত্ব অতিক্রম করা অসম্ভব। এবার তিনি বেশ ভয় পেতে শুরু করলেন। লাশটা লাশের জায়গাতেই আছে, কিন্তু আশেপাশে কেউ নেই। ব্যাপারটা কল্পনা করলেও কেমন লাগে। প্রায় মাঝরাতের মতো একটা সময়ে একা একদিন শরণাপন্ন হন। কবিরাজ তাকে দেখে বললেন ওর খারাপ একটা শক্তির নজর পড়েছে, আর সেই খারাপ শক্তি বা আত্মাটি অনেক বেশি শক্তিশালী হওয়ায় তিনি সেই আত্মীয়টিকে সারাতে পারবেন না। কিন্তু তিনি অন্য একজন বড় কবিরাজের ঠিকানা দিয়ে দিলেন। সেই কবিরাজ অবশেষে তাকে সুস্থ করলেন। এখন তিনি ভালো আছেন। এই ছিল ঘটনা। হ্যালো বন্ধুরা, এখন আপনাদের জন্য রয়েছে আরও একটি স্পেশাল ঘটনা। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। হিন্দু সম্প্রদায়ের একটি শ্মশান একদম পাশাপাশি আছে। এটা খুবই বিস্ময়কর একটা ব্যাপার। এরকম দৃশ্য সচরাচর চোখে পড়ে না। সাম্প্রদায়িক সম্প্রীতির একটি অনন্য নজির সেখানে রয়েছে। ওখানে আমরা একজন ব্যক্তিকে পেয়ে যাই যিনি টাঙ্গুয়ার হাওরের কেন্দ্রীয় কমিটির মেম্বার, নাম মোহাম্মদ আব্দুল কাইয়ুম। ওনার কাছ থেকে দুটি অদ্ভুত ঘটনা আমরা পাই। যদিও একটি ঘটনা খুব কমন ছিল, মাছ কেন্দ্রিক, কিন্তু আরেকটি ঘটনা ইতোমধ্যে আপনারা ভিডিওতে দেখতে পেয়েছেন যে ওই জায়গাতে মাঝে মাঝেই হঠাৎ করে পানির পাক সৃষ্টি হয় এবং সেখানে কোনো মানুষ বা গরু ছাগল সেটা হারিয়ে যায়। অনেকেই বলে ওই জায়গাতে পানির দেও বা আমরা দেও দানব বলি ঠিক স্থানীয়দের ভাষায়, সেখানে পানির দেও রয়েছে। কখনো কখনো তারা কাউকে এইভাবে খেয়ে ফেলে। প্রিয় লিসেনার্স, এখন আমি একটি ঘটনা আপনাদের সামনে পেশ করতে চাই। ওই জায়গা কেন্দ্রিকই ঘটনাটি আমি তখনও সংগ্রহ করতে পারি নাই, অনেক পরে ঘটনাটি আমি পেয়েছি। ঘটনাটি যার সাথে ঘটেছিল তার নাম হচ্ছে মোহাম্মদ মাসুম। উনি পেশায় একজন মোটর বাইক চালক। আপনারা জানেন যে সুনামগঞ্জে অনেক দুর্গম জায়গা রয়েছে। হাওর কেন্দ্রিক পুরো সুনামগঞ্জ হওয়ার কারণে এবং সেখানে অনেক রাস্তাঘাট না থাকার কারণে মোটরসাইকেলই একমাত্র ভরসা। মোটরসাইকেলই মানুষজন আসা যাওয়া করে। তো সুনামগঞ্জের এমনই একজন মোটর বাইক চালক, নাম হচ্ছে মোহাম্মদ মাসুম। ওনার বাসা তাহিরপুরেই। ওনার বর্তমান বয়স 50। ঘটনাটি যখন ঘটেছিল সেই সময়টি ছিল 1998 সাল। সময়টি ছিল শীতকাল, ঠিক যেমন এখন শীতকাল চলছে তেমন। উনি তখন ছোটখাটো ব্যবসা করতেন, আর ব্যবসায়িক প্রয়োজনে ওনার বেশ কিছু দেনাদার সৃষ্টি হতো, আবার ওনার কাছেও কেউ কেউ টাকা পেতেন। তো মাঝে মাঝে যে কাজটি করতেন, ওই দেনাদারদের কাছ থেকে টাকা আদায়ের জন্য তারা যখন যে ডেটগুলো দিতেন, তখন ওই ডেটগুলোতে উনি ওই দেনাদারদের কাছ থেকে টাকা আদায়ের জন্য যেতেন। ব্যবসায়িক কারণে অনেক সময় পণ্য বেচা কেনা হয়, যার ফলে একটু দেনাদার সৃষ্টি হয় আর কি, দেনা পাওনা সৃষ্টি হয়। তো টাকা আদায়ের জন্য উনি যেতেন। তো এমনই 1998 সালের এমনই এক শীতকালে এক রাতে উনি একটি জায়গায় যান। সেই জায়গাটার নাম হচ্ছে নতুন বাজার। আপনারা যারা নীলাদ্রি গিয়েছেন তারা নতুন বাজার পার হয়ে নীলাদ্রি গিয়েছেন। তো যাই হোক, নতুন বাজার উনি যখন যান, ওখানে একজন দেনাদারের সন্ধানে তিনি গেলেও, যেহেতু তখন 1998 সালে এরকম ফোন ছিল না, আর ওই সমস্ত এলাকাগুলোতে তো এখনো নেটওয়ার্ক অতটা ভালো নয়। তো যাই হোক, তখন উনি ওই দেনাদারকে বাসায় পান নাই। কারণ হচ্ছে তিনি তখনও উনি কাজ সেরে বাড়িতে আসেন নাই। কারণ কখন আসবেন তা তো বলতে পারেন, এদিকে রাত হয়ে যাচ্ছে। এই জন্য উনি চিন্তা করলেন ঠিক আছে চলে যাই, আরো কয়েকজনের সাথে দেখা করার দরকার, তো তাদের সাথে গিয়ে দেখা করি। এই চিন্তা করে নতুন বাজার থেকে উনি শিববাড়ির দিকে আসতে থাকেন। শিববাড়ির দিকে যখন আসতে থাকেন এবং আস্তে আস্তে যখন শিববাড়ির ওই বিশেষ স্থানটির কাছে চলে আসেন, হঠাৎ উনি দেখেন শ্মশানে একটি মৃতদেহ দাহ করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। আবার একই সময়ে গোরস্থানে বা মুসলিম কবরস্থানে একটি লাশকে
জানাজা দেওয়ার প্রস্তুতি চলছে, যে ওইখানেই গোরস্থানে জানাজা দিয়ে সেখানে দাফন করা হবে। শ্মশানে 20-25 জন লোক, আবার পাশে মুসলিম কবরস্থানেও একই রকম ভাবে 15-20 জন মানুষ সেখানে রয়েছে। তো উনি চিন্তা করলেন যে এত রাত, তো রাত কিন্তু তখন প্রায় 11টা বাজে, আর হাওড় অঞ্চলে কিন্তু রাত 11টা মানে অনেক রাত। তো উনি চিন্তা করলেন যে এই এলাকায় তো অনেককেই তো আমি চিনি, দেখি কে মারা গেছে। তো উনি গিয়ে দেখেন যে প্রথমে যান উনি মুসলিম কবরস্থানের ওইখানে, গিয়ে দেখেন যে সবাই জানাজায় দাঁড়িয়ে গেছে। তো উনিও জানাজায় দাঁড়িয়ে যান। উনি জানাজা পড়ার পর, সাধারণত আমরা দেখি যে জানাজা পড়ার পরে লাশের মুখটা খুলে দেওয়া হয়, শেষ মানে সবাই যেন শেষ দেখা দেখতে পারে। তো উনিও লাশের শেষ দেখা দেখার জন্য এগিয়ে যান। তো উনি লাশটি দেখেন, লাশটি দেখে উনি চিনতে পারেন না। তো যেহেতু উনি চিনতে পারেন না, এই জন্য উনি আসলে কাউকে আর প্রশ্নও করেন না যে আসলে এটা কার লাশ বা কিভাবে মারা গিয়েছে, এটা আর কাউকে উনি প্রশ্ন করেন না। তো উনি এবার চিন্তা করে দেখি শ্মশানের ওখানে যাই, শ্মশানের ওখানে যাকে দাহ করা হবে তাকে আমি চিনি কিনা। অত্র অঞ্চলে বেশ অনেক হিন্দু ভাইদের সাথে তো তার পরিচয় আছে, এই চিন্তা করে উনি শ্মশানের যেহেতু একদম পাশাপাশি লাগোয়া, উনি সেখানে যান। গিয়ে দেখেন যে চিতার উপর একটি লাশ শোয়ানো আছে, কিন্তু লাশটি দেখে উনি চমকে ওঠেন যে কি ব্যাপার, এই লাশটিকে যেন আমি কোথাও দেখেছি, আর একটু ভালো করে দেখি তো। এই চিন্তা করে উনি আরেকটু কাছে এগিয়ে যান। মনে হচ্ছে যে একটু আগেই এই লোকটিকে কোথাও যেন দেখেছি। ওনার হঠাৎ মনে পড়ে যায় যে আচ্ছা, একটু আগে যা জানাজা পড়লাম তার লাশের চেহারার সাথে এর চেহারা তো অনেক মিল। শুধু মিল নয়, মনে হচ্ছে হুবহু একই মানুষ। ওনার মনের মধ্যে খটকা লাগে। উনি আরো নিশ্চিত হওয়ার জন্য দৌড়ে ওই মুসলিম কবরস্থানে চলে যান। তখনও লাশ দাফন করা হয়নি, তখনও লাশের মুখ খোলা ছিল। যেহেতু মাত্র অল্প সময়ের ব্যবধান, উনি গিয়ে দেখেন যে একটু আগে শ্মশানেই যেই ডেড বডিটা উনি দেখে এসেছেন, এখানে কিন্তু ওই একই লোকের ডেড বডি। উনি কিছু বুঝতে পারছিলেন না যে কি হচ্ছে। একই লোকের ডেড বডি মুসলিম কবরস্থানে এবং পাশে শ্মশানে কিভাবে আসতে পারে। উনি দরদর করে ঘেমে যাচ্ছিলেন শীতের রাত্রেও। কাউকে যে কোনো কিছু প্রশ্ন করবেন এই সাহস পাচ্ছিলেন না, কারণ এই এমনিতে যেহেতু মানুষ মারা গেছে, এই উদ্ভট প্রশ্ন যদি কাউকে করা হয় তাহলে মানুষ তার প্রতি বিরক্ত হতে পারে, পাগল মনে করতে পারে। এই জন্য উনি কাউকে লজ্জায় এটা বলতেও পারছিলেন না, কিন্তু উনি মারাত্মক ভয় পাচ্ছেন যে একই লোকের দেহ দুই জায়গায় কিভাবে আসলো। উনি চিন্তা করলেন হয়তোবা তার দৃষ্টি ভ্রম হতে পারে। সেখানে মানে যতটুকু আলো ছিল হারিকেনের আলোতে উনি কতটুকুই বা দেখেছেন। উনি আবার ওই শ্মশানের কাছে চলে যান। তখনও চিতায় আগুন দেয়া হয়নি, কিন্তু চিতায় আগুন দেয়া হবে ভাব। উনি ওই লাশের কাছাকাছি গিয়ে নিশ্চিত হন যে এই দুই লাশের চেহারার কোনো অভেদ নেই, একই লাশ দুই জায়গায়। উনি আরো একটা ভয়ানক ব্যাপার লক্ষ্য করেন যে এই লাশকে দাহ করার জন্য যারা উপস্থিত আছেন তাদের শরীরটা না অস্বাভাবিক রকমের চিকন। মানে স্বাভাবিক মানুষ যে চিকন হতেই পারে, মানে অনেক রোগা মানুষ হতে পারে, কিন্তু এখানে যে 20-25 জন আছে তারা প্রায় সবাই চিকন, তারা অস্বাভাবিক রকমের চিকন। এটা দেখে উনি খুবই ভয় পান। ওনার কাছে মনে হয় যে উনি যা দেখছেন এটা আসলে ভয়ঙ্কর কিছু এবং অবশ্যই প্যারানরমাল কোনো বিষয়। ওনারা সেন্স ধরে রাখতে পারেননি।
উনি সেন্স হারিয়ে ফেলেন। ওনার যখন সেন্স ফেরে, কতক্ষণ যে উনি সেন্সলেস ছিলেন উনি বলতে পারেন না। যখন ওনার জ্ঞান আসে তখন দেখেন যে এই যে লম্বা লিকলিকে মানুষগুলো, হাড় জিরজিরে মানুষগুলো, তারা লাইন ধরে হেঁটে শিববাড়ির পাশে যে গর্তটা রয়েছে, যেখানে আমরা আপনাদেরকে ভিডিওটা দেখিয়েছিলাম, ওই গর্তের ওখানে সারা বছরই প্রায় পানি থাকে, ওই গর্তের দিকে চলে যাচ্ছে এবং আস্তে আস্তে সবাই পানির মধ্যে নেমে যাচ্ছে। হ্যালো বন্ধুরা, এখন আপনাদের জন্য রয়েছে আরও একটি ভয়ানক ঘটনা। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ঘটনাটি চলে যাব আমাদের দ্বিতীয় অতিথির কাছে এখন, এবং দ্বিতীয় অতিথিকে বলবো যে আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় চলে যাব আমরা। জি জামাল, উত্তর থেকে আসছি। জি যে আপনারা আমাদের যে ডিএবাই নিয়ে ঘটনা, আমাদের ডিএবাইতে যে একটা নদী আছে, ঠিক আছে, সেটা সবাই হয়তো চেনে। ওটার নাম পুরাটা আমি বলতেছি না। তো আমরা একসময় আমরা অনেকগুলো ফ্রেন্ড ছিলাম, সবাই মিলে আড্ডা দিতাম। তারপর আমরা একদিন ওই ডিএবাই নদীতে গিয়েছিলাম গোসল করতে। তো গোসল করতে যাওয়ার সময় আমরা সবাই গেছি, 23 জন। আমরা মনে আছে আমার যে 23 জন গেছিলাম। এটা সম্ভবত 2007-এর ঘটনা। আচ্ছা। তারপর আমরা যখন গোসল করছিলাম তখন আমরা ওইখানে দেখতে পেলাম যে পানিগুলো অনেক বাইরে বাইরে করতেছে। তো বাইরে বাইরে করে আমরা তো করতেছি না, যে আমরা ভাবতেছিলাম যে আমরা যেহেতু 23 জন পোলাপান, আমরা অনেক দাপাদাপি করতেছি, তাই হয়তো পানিটা বাইরে যাচ্ছে। তো 2-1 মিনিট পর আমি করলাম যে আমার পায়ে বলেন। যে আমার পায়ে কেউ টান দিছে। তো আমি পানির নিচে চলে গেছি। তো টান দেওয়ার পর আমি খেয়াল করলাম, দেখলাম যে একটা মহিলা বসা আর 2টা লোক আমার পাও ধরছে। তো মহিলাটা আমি একদম কানলি খেয়াল করেছি যে মহিলার সাদা কাপড় পরে একটা চেয়ারে বসে আছে, চেয়ারটা একদম ঝকঝক করছে। তো ওই 2টা লোক যখন আমার পায়ে ধরছে, তো আমি অনেক চেষ্টা করতেছিলাম। তো অনেক চেষ্টার পর আমি ছুঁইটা আমি একদম উপরে চলে আসছি। তারপর আমার একটা ফ্রেন্ড ও নিচে ডুব দিছে। তো ও ডুব দেওয়ার পর আমার ওই ফ্রেন্ডটাকে আর পাইনি। তো আমরা পাইনি, অনেক খোঁজাখুঁজি করেছি। খোঁজাখুঁজি করার পর আমরা রাত্রেবেলা ওর মামাকে বলেছি ঘটনাটা। রাত্রেবেলা ওর মামা যখন গিয়েছে ওইখানে গিয়ে ওর মামাকে বলা হয়েছে যে ওনারা জাল দিয়ে আগে খুঁজছে। তারপর ওর মামা শুনতেছে যে কেউ বলতেছে যে তোরা খুঁজিস না, যা হওয়ার হয়ে গেছে, সকালেই তোরা ওটা পাবি। তো ওর মামা যখন এইটা শুনলো, তারপর ওর মামা অনেক ভয় পেয়ে যায়, আর ওনারা পরে খোঁজে নাই। তারপর সকালবেলা ওনার লাশটা উপরে উঠে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা আমাদের আবারও প্রথম অতিথির কাছে চলে যাব তার ঘটনার জন্য, এবং তার কাছে আমরা তার দ্বিতীয় ঘটনাটি শুনবো। ধন্যবাদ রাসেল ভাই আবারও সুযোগ দেওয়ার জন্য। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। এটা 2015 সালের ঘটনা। ঘটনাটা আমার সাথে ঘটে যাওয়া। আমি তখন একটা ফাইন্যান্সিয়াল কোম্পানিতে আমি চাকরি করতাম। তো হঠাৎ এটা জুলাইয়ের দিকে ঘটনাটা। তো আমার হঠাৎ খুব বেশি শরীর খারাপ করে না, বাট ওই সময়টাতে হঠাৎ কেমন অনেক জ্বর হয়েছিল। অনেক জ্বর মিনস অনেক জ্বর। আমি বাসায় জানাইনি, যে আম্মুকে বললে হয়তো আম্মু টেনশন করবে। দ্যাটস ওয়াই ঢাকার বাইরে থেকে যদি এরকম বলি তাহলে হয়তো অ্যাজ এ গার্জিয়ান তারা তো টেনশন করবে। দ্যাটস ওয়াই তাদেরকে আমি বলিনি। তো যাই হোক, আমি যে রুমটাতে থাকতাম, স্টিল নাও আমি ওই বাসাতেই আছি। আমার রুমমেটরাও হয়তো ঘটনাটা শুনছে। তো যাই হোক, তখন আমার পাশের যে বেডমেট ছিল উনি ছিল পার্থ সারথী নাম। তো আমি দাদাকে বললাম, দাদা আপনি একটু রাতে দেখেন, আমার প্রচুর জ্বর হয়েছে, তো যদি কোনো প্রবলেম হয়, আমি যদি না বুঝতে পারি, আপনি একটু টেক কেয়ার করেন আমাকে। প্রবাবলি তখন রাত 2:30 থেকে 3টা বাজে। আমি রিয়েলাইজ করলাম আমার ঘাড় থেকে মাথা পর্যন্ত ভারী হয়ে গেছে। আচ্ছা। আমি আগের একটা এপিসোডে বলেছিলাম যে এরকম আমার পিছনে ভারী হয়ে গিয়েছিল, সেটার মতনই ঘটনাটা, বাট আমার ঘাড় থেকে মাথা অবধি ভারী হয়ে গেছে। তো আমি ঘুমে প্রচুর জ্বর হয়েছে, সে ভাবলাম হয়তো জ্বর হয়েছে, এই কারণেই আমার এরকম শরীরটা ভারী হয়ে গেছে, এইখানে ভারী হয়েছে। কিন্তু যখন রিয়েলাইজ করলাম, ইভেন দেখলাম যে টোটাল হচ্ছে 3 জন। আমি যদি নাম উল্লেখ করি, একজনের নাম হচ্ছে ফয়সাল, আর ছোট্ট একটা মেয়ে এসেছিল, নাম হুমায়রা। বাট ওদের মুখ আমি দেখতে পাচ্ছিলাম না, বাট ওদের অবয়ব ও যে আমার পাশে বসে আছে, হুমায়রা আমার ডান হাত ধরে টানাটানি করছিল এবং 2 জন বসেছিল। তো হোয়াট এভার, ওরা হচ্ছে আমার সাথে সবকিছু শেয়ার করে, যে আমি কি করি না করি সবকিছু ওরা বলে দিচ্ছে। আমি এই জায়গায় কাজ করি, আমি এই কাজ করি, এখানে গিয়েছি, সেখানে গিয়েছি, সবকিছু ওরা আমার সাথে বলছে। তো আমি সবকিছু বললাম হ্যাঁ ঠিক আছে। আমি
ওই সময় চিন্তা করার চেষ্টা করলাম যে এটা কি অতিরিক্ত জ্বরের কারণে আমার হচ্ছে কিনা, কিন্তু আমি যখন আবারও দেখলাম যে ওই অবয়বগুলো বোঝা যাচ্ছে যে কেউ তারা 3 জন আছে, আমি স্পষ্ট বুঝতে পারছি তারা 3 জন আছে, বাট কারো মুখ আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, তো ফয়সাল আমাকে বলছে যে তুমি আমার সাথে চলো, তুমি তো অনেক মিষ্টি, আমি পার্সোনালি মিষ্টি খেতে খুব পছন্দ করি, তো বলছে আমার আম্মু খুব ভালো মিষ্টি রান্না করে, তো আমাদের সাথে চলো তুমি, তোমাকে মিষ্টি খাওয়াবো। পরে আমি বলছি যে ভাইয়া আমি তো যেতে পারবো না, আমার তো শরীর প্রচুর খারাপ, ও খুব খারাপ, আমি মাথা তুলে দাঁড়াতে পারছি না। বিলিভ ইট অর নট ভাইয়া, ও আমার কপালে বললো যে তুমি দেখো এখন তোমার জ্বর আছে কিনা। তখন আমি আমার কপালে যখন ও হাতটা রাখলো, কপাল থেকে ঠিক আমার নাক পর্যন্ত ও হাতটা জাস্ট বুলিয়ে দিল, এবং বুঝলাম যে আমার ওইখান থেকে পর্যন্ত আমার কিছু একটা এসেছে। আচ্ছা, এবং সাথে সাথে আমার শরীর হালকা, প্লাস হচ্ছে আমার জ্বর চলে গেল। আমি জ্বরের কারণে আমি মাথা তুলে কথা বলতে পারছিলাম না, এরকম একটা হয়েছিল। ও আমার সাথে অনেক ধরনের কথা শেয়ার করতে লাগলো, ইভেন ওরা 3 জনে খুব, এবং হুমায়রা নামে যার কথা বললাম যে ওদের বোন ছিল ও হুমায়রা, ও বলছে যে চলো ভাই আমাদের সাথে চলো যাই। তো ওরা খুব রিকোয়েস্ট করছিল, এবং একটা সময় বললো যে তুমি ইন্টারমিডিয়েটে 2nd ইয়ারে আমি একটা গজলকে আমার ভার্সিটিতে ফার্স্ট হয়েছিলাম, ওই গজলটা তুমি বলো এবং সম্পূর্ণটা উর্দুতে বলবা। আমি তখন ওদেরকে বললাম আমি তো উর্দু জানি না, আমি কিভাবে বলবো। বিশ্বাস করেন ভাই, আমি সেটা জানি না ওই মুহূর্তে কি হয়েছিল, আমি উর্দুতে সম্পূর্ণ গজলটা ওকে নিজেই বলে ফেললাম। আমি খুব মানে সারপ্রাইজড হলাম সকালে, আপনি সেটা বুঝতেও পারছেন, মানে আপনার সেন্স ছিল, মানে আপনি বুঝতে পারছেন। আমি কথা বলছি তাদের সাথে, হুমায়ুন আমার হাত ধরে টানছে, আমার হাত নড়ছে, আমি সেটা রিয়েলাইজ করেছি। পরে যখন ফাইনালি বললো যে তুমি যদি আমাদেরকে বিশ্বাস করতে না পারো, জাস্ট তোমাকে নিয়ে যাবো এবং রেখে যাব। তো ওকে বলেছি যে ভাই আমি আসলে আমার আম্মুর পারমিশন ছাড়া কোথাও যাইনি, ইভেন যেখানেই যাই আমি আম্মুকে বলে যাই, অতএব আমি আম্মুকে যদি বলে উনি আমাকে পারমিশন দেন দেন আমি যাব। তো ওরা খুব রিকোয়েস্ট করার পরে পরবর্তীতে ওরা আমাকে নিতে পারেনি, ইভেন আমিও যাইনি। পরে বললো যে ওরা যাওয়ার আগে জাস্ট একটা কথা আমাকে বলে গেল যে কথাটা তুমি কারোর সাথে শেয়ার করো না। পরে আমি বলেছি যে আমি আমার মাকে বলবো। তো ওরা বলেছে ঠিক আছে তুমি তোমার শুধু মাকে বলবা। কিন্তু যখন সকাল হয়েছে আমার তো জ্বর নেই স্টিল না, ওই সময়ের পর থেকে আমার আর জ্বর আসেনি, ইভেন তারপরে জ্বর আসেনি। আমি সকালে আমার এক চাচাতো ভাই আছে, উনি হচ্ছে আমার আব্বুর চাচা ছেলে, ওই হিসাবে আমার এক চাচাতো ভাই। তো ওনাকে আমি সাথে সাথে সকালে ফোন দিই যে ভাইয়া এরকম ঘটনা। তখন উনি আনফরচুনেটলি ফোনটা রেখে গিয়েছিলেন, কিন্তু ফোনটা ভাবি ধরেছিল এবং বলেছিল যে ঠিক আছে আমি তোমার ভাইকে বলে দিচ্ছি। তো ভাইয়া আমাকে ফোন দিলেন, বললো যে রাতে এসে ফোন দিব। তো রাতে টোটাল ঘটনাটা আমি শেয়ার করি ভাইয়ের সাথে, ভাই এরকম ঘটেছে, আমার সাথে এই জিনিসগুলো ঘটেছে। তো পরে ভাইয়া বললো যে যতটুকু আমি যার কথা বলছি উনি এই বিষয়ে বেশ মানে জানাশোনা একজন লোক, আমি এই কারণে ওনার সাথে শেয়ার করেছি ঘটনাটা। তো উনি আমাকে বললেন শুভ যতটুকু ঘটেছে আমার কাছে মনে হয়েছে এরা খারাপ কিছু না, বাট মাইন্ড ইট তুমি কখনোই ওদের সাথে বাইরে যাবে না, যদি যত রিকোয়েস্টই করুক তুমি তো ওদের সাথে বাইরে যাবে না। আর একটা জিনিস আমার নিষেধ আছে ব্যক্তিগতভাবে, যে এমন হয় আমি যে বাসাতে থাকি আসলে আমার অর্ধেকটা মানে আমার থাকার রুম সামনে হচ্ছে সাদ, তো সেই ক্ষেত্রে অফিস থেকে বাইরে থেকে জাস্ট খালি গায়ে বাইরে যাওয়ার একটা অভ্যাস ছিল। আমি অফিস থেকে এসে হয়তো 6:30-7টা বাজে গরমের মধ্যে হয়তো খালি গায়ে গিয়েছি, বা রাতেও ফোনে যখন কথা বলতে যাই। আমার এটা নিষেধ আছে যে খালি গায়ে যেন আমি বাইরে না যাই, এটা আমার নিষেধ আছে। বাট ওইরকম ভাবে গেছি। উনি জিজ্ঞেস করেছিলেন তুমি কেন এটা করেছো, এটার কারণে ওরা মানে হুমায়রা এবং ফয়সাল ওরা কিন্তু আমাকে বলেছে যে তুমি রাতে সাদে যাও, সাদে গিয়ে কথা বলো। তো এরকম ঘটার পরে তার মধ্যে ভিতরে আর কিছু ঘটেনি। সেকেন্ড টাইম আফটার 2 or 3 months এগো, তারপরে আমার কাছে সেম, ওরা তখন 2 জন এসেছিল, ফয়সাল এবং যে আরেকজন যে ছেলে ছিল ওর নামটা আমার খেয়াল নেই, এবং সেম ইনসিডেন্ট যে তুমি তো কথা দিয়েছিলে আমাদেরকে যে তুমি তোমার মাকে ছাড়া আর কাউকে বলবো না, তুমি কেন তোমার চাচা ভাইকে কেন তুমি বললে এটা। তো আমি বললাম যে আসলে আমি জিনিসটা বুঝিনি, এবং ওনার সাথে আমি এই জিনিসগুলো শেয়ার করি, আমার সাথে কিছু ঘটলো ওনার সাথে শেয়ার করি। তো ওরা খুব ফোর্স করেছিল তখন যে চলো আমার সাথে এখনই যাই, তোমাকে আবার রেখে যাব। আমি তখনও ডিসএগ্রি হই, আমি যাব না, এবং ইভেন যদি যাই আমার সমস্যা হবে। তো ওরা বলছে যে ফুল সিকিউরিটি আমরা দেবো, তোমার কোনো সমস্যা নেই। ওরা কিন্তু কথাগুলো মানে বলছে যে বাংলা উর্দু কম্বিনেশন এরকম একটা বিষয়। তো আমি যাইনি, এবং ও একটা লাস্ট যাওয়ার সময় বলে ঠিক আছে তুমি হয়তো আমাদেরকে বিশ্বাস করতে পারছো না, দেন
নেক্সট টাইম যদি কোনো সমস্যা হয় তুমি যদি আমাদের ডাকো, আমরা সে তোমার প্রবলেমস বা তোমার কোনো সমস্যা যদি থাকে সেটা আমরা সলভ করবো। তুমি আমার উপর বিশ্বাস রেখো। রাসেল ভাই ছিল আমার ঘটনাটা। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য এবং বাছাইকৃত সব ঘটনা পাওয়ার জন্য। আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।
হ্যালো গাইস, অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য এবং বাছাইকৃত সব ভয়ানক ঘটনা শোনার জন্য আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।
সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বাছাইকৃত সব ঘটনা পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।